আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি ওয়েবিনার অন ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাতে পিএইচপি এবং আর বাকি যা জানা লাগে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট অনেকেই শিখতে চান, কিন্তু এটা কিভাবে শুরু করবেন, তারপর কিভাবে আগাবেন, এটা নিয়ে একটু কনফিউজ অনেকেই। আর যদি আপনি তাদের লিস্টে থাকেন, তাহলে আজকে ওয়েবিনারটা আপনার জন্য। আমরা আজকের ওয়েবিনারে যা যা ডিসকাস করব, প্লাগইন ডেভেলপমেন্টের বেসিক কনসেপ্ট গুলো, প্রি রিকুইজিট যে ধরনের স্কিলস লেগে থাকে, তারপর পিএইচপি বেসিক্স এবং একটা স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ এবং টুলস এন্ড রিসোর্সেস। তার সাথে আমাদের কোয়েশ্চেন আনসার সেশনটাও থাকবে। এবং আমি যদি একটু লার্নার্স এর উদ্দেশ্যে বলে দিই, কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো, আপনাদের কোয়েশ্চেন্স গুলো আপনারা চ্যাট বক্সে তুলবেন, অথবা আপনারা যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিব। সো কাইন্ডলি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, আমরা তখন আপনাদেরকে পারমিশন দিয়ে দিব। এবং তাছাড়াও আমাদের আজকে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন নাহিদ বিন আজহার, হু ইজ কারেন্টলি দ্য কো-ফাউন্ডার এন্ড সিটিও অফ জুলস ল্যাব। থ্যাংক ইউ সো মাচ স্যারকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এখন রিকোয়েস্ট করব স্যারকে ফ্লোর নেওয়ার জন্য। স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। সো আমি এক্সট্রা আর কোনো কথা না বাড়িয়ে মোটামুটি আমার আগে প্রেজেন্টেশনটায় চলে যাই, তারপর আমরা হ্যান্ডস অন টুকিটাকি দেখার ট্রাই করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপু, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? পারফেক্ট ভাইয়া। ওকে, দাঁড়ান। সো আপনারা সবাই জানেন যে আজকে টপিকটি হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরুর পূর্বে আসলে আমাদের পিএইচপিতে কি কি বিষয় জানা দরকার, এটা নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। সো আমি হচ্ছে নাহিদ বিন আজহার, যেটা আপনি অলরেডি আমার পরিচয় দিয়েছেন। আমি কোফাউন্ডার এবং সিটিও হিসেবে আছি হচ্ছে জুলস্ট্যাপসে। জুলস্ট্যাপস মূলত একটা সার্ভিস কোম্পানি। আমরা মূলত দেশি এবং বিদেশি বিভিন্ন স্টার্টআপ এবং কর্পোরেটদের সফটওয়্যার ডেভেলপমেন্ট সেবাটা দিয়ে থাকি আর কি। আমাদের অফিস হচ্ছে মিরপুর ডিওএসএস এবং আমাদের টেক স্ট্যাক হচ্ছে আমরা মূলত পিএইচপি, লারাভেল, নোডজেস, সি শার্প এগুলোতে কাজ করে থাকি, এবং আমরা পার্শিয়ালি হচ্ছে ওয়ার্ডপ্রেসেও কাজ করি আর কি। এই তো। সো এখন আমি একটু আগাই সামনের দিকে। আজকে মূলত আমরা যা শিখবো সেটার সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে আমরা জানা ট্রাই করব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করবো বা সেটার জন্য কি কি দরকার। এছাড়া আমরা আরও যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখার জন্য পিএসপির যে যে কনসেপ্টগুলো আমাদের জানা দরকার। আমরা একটা প্লাগ ইন ডেভেলপমেন্ট করার ট্রাই করব। একবার বেসিক একটা প্লাগ ইন বুটস্ট্র্যাপ করবো, জাস্ট কিভাবে একটা প্লাগ ইন ইনিশিয়েট করে সেটা আমরা দেখা ট্রাই করব। এবং সেখানে আমরা চেষ্টা করব ওয়ার্ডপ্রেসের একবারে ফান্ডামেন্টাল তিনটা টপিক নিয়ে দেখানোর। সেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাডমিন মেনু তৈরি করব, হুক কিভাবে কাজ করে, এবং হচ্ছে আমরা শর্টকাট তৈরি করে দেখব, এবং ফাইনালি আমরা একটা ছোট্ট ফর্ম ডিজাইন করব আমাদের অ্যাডমিন প্যানেলে, এবং সেখানে আমরা ডাটা স্টোর করে আমি ডাটাটা দেখানোর ট্রাই করব ইনশাল্লাহ। সো প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্টটাকে প্রিপেয়ার করা। আহ, এর আগে একটু বলে নেই আসলে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করতে আসেন বা এক্সিস্টিং যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আছে, এর ভিতরে একটা অধিকাংশ বা একটা বড় অংশ আছে যারা জীবনের কেরিয়ার শুরু করছে প্রথমেই ওয়ার্ডপ্রেস দিয়ে। আহ, আমি যে আরো সহজ করে বলি যে তারা পিএইচপি না শিখে তারা শুরু করছে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো এটা আসলে একটা ভুল পাথ, এবং আসলে আপনাকে ওয়ার্ডপ্রেস শিখতে গেলে পিএইচপি শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি দিয়ে ডেভেলপকৃত একটি সিএমএস। সো আপনি যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে কাজ করবেন, আমি বলতেছি না যে ওয়ার্ডপ্রেস চালানোর জন্য দরকার। জাস্ট নর্মালি ওয়ার্ডপ্রেসের পাওয়ার ইউজার হওয়ার জন্য পিএইচপি, মাইসিকল কিছু জানা দরকার নাই। বাট আপনি যখন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করবেন, তখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখার পূর্বে আপনাকে অবশ্যই পিএইচপি শিখতে হবে, এবং পিএইচপি একটা ফান্ডামেন্টাল নলেজ আপনাকে রাখতে হবে। সো এইটা খুবই হচ্ছে আত্মঘাতী যে আপনি ওয়ার্ডপ্রেস শুরু করছেন পিএইচপি শেখা ছাড়া। এই কারণেই আমি ইন্টারেক্টিভ কেয়ার্সকে হচ্ছে রিকোয়েস্ট করছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের বিষয় না বলে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরুর পূর্বে পিএইচপির যেসব বিষয়গুলো জানা দরকার সেটা নিয়ে একটা সেশন নিতে পারি আর কি। সো আজকের আমার কথা বলার টপিকও এই জন্য এটা নির্ধারণ করা, যাতে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস বোঝার আগে ওয়ার্ডপ্রেস যেটা দিয়ে চলতেছে সেটাকে আমরা ভালোভাবে জানি। সো
এটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস চালানোর জন্য আমাদেরকে পিএইচপি আমাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। আমাদের কম্পিউটারে হচ্ছে মাইসিকুয়েল এবং এনজিনিক্স বা অ্যাপাচি সার্ভার লোকালি রান করতে হবে আর কি। সো আমার এখানে এনজিনিক্স ইনস্টল করা আছে আর কি। এছাড়া আমাদেরকে ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে সেটা হচ্ছে লোকালি ইনস্টল করে নিতে হবে। আমাদের ডেভেলপমেন্টের জন্য একটা আইডি বা কোড এডিটর লাগবে। আপনারা ভিএস কোড বা পিএইচপি সিস্টেম ব্যবহার করতে পারেন। আমি এখানে পিএইচপি সিস্টেম ব্যবহার করব। এছাড়া আমরা চেষ্টা করব ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার। ওয়ার্ডপ্রেসকে আমরা এক্সপ্লোর করব এবং ওয়ার্ডপ্রেসের যে ফাইল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সেটা বোঝার ট্রাই করব। সো যেটা বললাম যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের জন্য আমাদের আসলে পিএইচপি জানা খুবই জরুরি। সো এখন আমরা তো একদিনে পিএইচপি সবকিছু শিখে ফেলতে পারবো না। আবার পিএইচপির হয়তো বা সব জিনিস আমার একেবারে ডে ফার্স্টেই দরকার নাই। বাট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করার জন্য আমাদের পিএইচপির যে ফিচারগুলো না জানলেই না। আমরা ওই জাতীয় কয়েকটা ফিচার নিয়ে কথা বলার ট্রাই করব। পিএইচপি তো আসলে অনেক বড় একটা বিষয়। আপনি আসলে ২-৪ বছরে পিএইচপি শিখে ফেলতে পারবেন না। পিএইচপি শেখার জন্য মানে ভালোভাবে শেখার জন্য ৭-৮ বছর লাগা দরকার। বাট আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট শুরুটা যেন করতে পারেন সেটার জন্য পিএইচপির যে ফিচারগুলো আমাদের জানা দরকার আমরা সেটা নিয়ে এখানে একটু কথা বলার ট্রাই করব। তো তার ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা পিএইচপির কন্ট্রোল ফ্লো এবং অ্যারে নিয়ে একটু কথা বলবো। আমরা দেখানোর ট্রাই করব ফাংশন। আমরা কলব্যাক ফাংশন নিয়ে কথা বলবো। কলব্যাক ফাংশনটা খুবই জরুরি। আসলে ওয়ার্ডপ্রেসে সবকিছু কলব্যাক ফাংশন দিয়েই অলমোস্ট হয়। এবং আমরা স্কোপ বোঝার ট্রাই করব। আমরা গ্লোবাল ভেরিয়েবল দেখব। আমরা হচ্ছে পিএইচপি ফাইল ইনক্লুড কিভাবে করে সেটা নিয়ে কথা বলবো। আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কথা বলবো। আমরা ফাইল হ্যান্ডলিং নিয়ে কথা বলবো এবং আমরা এরর হ্যান্ডলিং নিয়ে কথা বলবো। এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। আমি ইনশাআল্লাহ কভার করার ট্রাই করব ইনশাআল্লাহ। সো আ আমার প্রেজেন্টেশনের এই স্টেজটা মূলত এখানে শেষ। আমরা এখন হচ্ছে একটু হ্যান্ডস অন দেখার ট্রাই করব। ঠিক আছে? আমার কোডগুলো যদি না দেখা যায় তাহলে একটু বলতে পারেন। আমি সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি। ইয়েস স্যার, একটু বেটার হবে যদি সাইজটা একটু বাড়ানো হয়। I think একটু ফন্টটা ছোট হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, পার্টিসিপেন্টস আপনাদের সমস্যা হলে কাইন্ডলি চ্যাট বক্সে উল্লেখ করবেন। আমরা তারপর তখন হচ্ছে চেষ্টা করব আরো। স্যার, আমার মনে হয় আরেকটু ইনক্রিজ করলে বেটার হয়। স্ক্রল মনে হয় বেশি বড় হয়ে যাচ্ছে। যাই হোক। হ্যাঁ, এখন তো মনে হয় বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আই প্রিজিউম স্যার। আই হোপ আর কারো প্রবলেম হবে না। উই ক্যান ওকে, কন্টিনিউ। ওকে। সো আমি ধরে নিচ্ছি আপনারা এখানে যারা আসছেন সবাই মোটামুটি আ আ পিএইচপির একটা বেসিক ধারণা রাখেন। এমন কেউ কি আছেন যে পিএইচপি একদমই জানেন না বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই জানেন না? একটু চাইলে হাত তুলতে পারেন অথবা হচ্ছে এখানে লিখতে পারেন। সো আমি ধরে নিচ্ছি যে এখানে অলমোস্ট আচ্ছা, ইয়েস, আই ডোন্ট নো। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই জানেন না এমন তো মনে হয় কেউ নাই। আচ্ছা, যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একবার না জানেন তার জন্য আসলে একটু কঠিন হবে। বাট আপনি দেখে যেতে পারেন। পরবর্তীতে আপনার শেখার জন্য বিষয়টা ইজিয়ার হবে আই থিংক। সো আমি ধরে নিচ্ছি যে আপনাদের একটা বেসিক প্রোগ্রামিং নলেজ আছে এবং আপনারা বেসিক লেভেলের পিএইচপি জানেন। একবারে বেসিক লেভেলের পিএইচপি জানেন। সো ওই জায়গা থেকে আমি একটু দেখানোর ট্রাই করব। যাই হোক, আ পিএইচপি তে তো ভেরিয়েবল লেখে হচ্ছে আসলে ডলার সিম্বল দিয়ে। আমি যদি বলি যে ডলার আ নেম ইকুয়াল হচ্ছে আ জন ডো এবং আমি ইকো দিয়ে হচ্ছে পিএইচপির কোনো কিছু প্রিন্ট করে। আমি এই প্রিন্ট করলাম যে হ্যালো জন ডো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। সো এই নেম যেটা থাকবে এটি হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাবে। আমি এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়েবে রান করি। কি বলেন? সো সোর্স পিএইচপি টিঙ্কার পিএইচপি মাইনাস এস
সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার এই যে হ্যালো জন্ডো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটা প্রিন্ট হইছে। এখন আমি যদি এখানে জন্ডোর পরিবর্তে কোনো নাম দিয়ে দেই, লাইক হচ্ছে নাহিদ বিন আজহার। সো আমি রিফ্রেশ দিলে হচ্ছে হ্যালো নাহিদ বিন আজহার এই লেখাটা দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে পিএইচপির একবার বেসিক একটা প্রোগ্রাম। এখন আমাদেরকে আসলে জানতে হবে এর থেকে একটু অ্যাডভান্স। লাইক হচ্ছে আ আমাকে আ কন্ট্রোল ফ্লো বা লুপ জানতে হবে। তো পিএইচপি তে অনেক ধরনের লুপ আছে। আমরা একটা লুপ নিয়ে দেখাবো। লাইক হচ্ছে আমাকে আমি যদি একটু অ্যারে দেখি, পিএইচপি তে অ্যারে নিয়ে কাজ করা যায়। অ্যারে হচ্ছে বাঞ্চ অফ ডেটা। লাইক ধরেন আমি যদি বলি যে এখানে স্টুডেন্ট আছে, স্টুডেন্টস ইকুয়াল হচ্ছে একটা অ্যারে। এখানে হচ্ছে স্টুডেন্টের নাম দেব। সো ধরেন আমি লিখলাম যে রাকিব, সাদমান, শাকিব এই ৩ টা নাম লিখলাম। কারণ এইটা হচ্ছে একটা অ্যারে। অ্যারেতে হচ্ছে আমরা এইভাবে বাঞ্চ অফ ডেটা রাখতে পারি। এখন আমি যদি চাই যে এইদের সবাইকে আলাদা, আলাদা লাইনে হ্যালো মিস্টার রাকিব, হ্যালো মিস্টার সাদমান, হ্যালো মিস্টার সাকিব আলাদা, আলাদাভাবে এই গ্রিটিংস টা দিতে, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটার উপর একটা লুপ চালাতে হবে। একটা আ লুপ চালিয়ে তারপর কাজটা করতে হবে। সো এটা আমরা ফর ইচ লুপ দিয়ে করতে পারি। তো ফর ইচ এই লুপ দিয়ে আমরা এভাবে করতে পারি যে স্টুডেন্টস অ্যাজ স্টুডেন্ট। সো স্টুডেন্টস কি? এই যে স্টুডেন্ট আছে সেটার একেকটা এলিমেন্ট স্টুডেন্ট হিসাবে তুমি দাও। এটা এখানে বলা হইছে। তো এখন যদি আমি লিখি যে ইকো হ্যালো ডলার স্টুডেন্ট ওকে। এটা দিয়ে দিলাম। এখন আমি যদি এটা প্রিন্ট করি, এখানে কি হইছে? আমি বললাম যে এই যে স্টুডেন্ট অ্যারে আছে এর প্রত্যেকটা এলিমেন্ট, এলিমেন্ট বলতে এইটা একটা এলিমেন্ট, তারপর হচ্ছে এইটা একটা এলিমেন্ট, এইটা একটা এলিমেন্ট। এই প্রতিটা এলিমেন্ট ও হচ্ছে স্টুডেন্ট হিসেবে দিবে। সো এইভাবে যতগুলো থাকবে প্রত্যেকটার কাছে যাবে এবং হচ্ছে যখন ডেটা পাবে সেটাকে এইটা দিয়ে রিপ্লেস করে প্রিন্ট করবে। তো আমরা যদি এখন এটাকে আউটপুটও দেখি, এই দেখেন হ্যালো রাকিব, হ্যালো সাদমান, হ্যালো সাকিব। সো এই লেখাটা এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা কন্ট্রোল ফ্লো বা একটা লুপ। এখন আমি এখানে বলতে পারি যে আ সবাইকেই হ্যালো এটা দেখাবে। বাট আমি এখানে কন্ডিশন এপ্লাই করতে পারি। এটাও একটা আপনার কন্ডিশনাল ফ্লো আরকি। সো আমি যদি এখানে বলি যে ইফ $student name equal to হচ্ছে সাদমান, তাহলে $student এর সাথে যুক্ত হবে $student সরি মিস্টার $student। সো এটা শুধু সাদমানের ক্ষেত্রেই হবে। বাট বাকিদের ক্ষেত্রে শুধু নরমালি নাম হবে। কিন্তু যদি সাদমান হয় তখন হচ্ছে তারটা মিস্টার সাদমান হিসেবে দেখাবে। সো আমি যদি দেখাই, ওকে দেখেন হ্যালো রাকিব, হ্যালো মিস্টার সাদমান, হ্যালো সাকিব। সো এটা হচ্ছে একটা কন্ডিশন। আমি চেক করলাম যে স্টুডেন্ট যদি সাদমান হয় তাহলে এই কাজটা করো। আদারওয়াইজ বাকিদের জন্য এই কাজটা হবে না। কারণ রাকিবের ক্ষেত্রে সে ম্যাচ করে নাই, সাকিবের ক্ষেত্রে সে ম্যাচ করে নাই। সেটা হচ্ছে আমি নরমালি প্রিন্ট করে দিলাম আরকি। এইটা হচ্ছে আমাদের কি বলে নরমালি কন্ট্রোল ফ্লো। এখন আমরা এখানে আরো কি দেখানোর কথা বলছি সেটা একটু যাই। এবার আমরা ফাংশন দেখব। এখন ফাংশন লেখাটা কি আসলে? এই যে আমি এখানে এতটুকু লিখছি, এই জিনিসটাকে আমি ফাংশনের ভিতরে লিখে দিতে পারতাম। তাহলে এই লুপে একই জিনিস বারবার হতো না। আমি এখানে যদি ফাংশন লিখে দেই, ফাংশন, ফাংশন লিখতে গেলে ফাংশনের কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। ফাংশন আ গ্রিট স্টুডেন্ট। এখানে হচ্ছে স্টুডেন্টের নামটা পাস করব এবং আমাকে ওই আগের মতো করেই দেখাবে। ঠিক আছে? সো এখন আমাকে আর এইটার দরকার নাই। আমি ডিরেক্টলি এখানে কি করব? ইকো করব গ্রিট স্টুডেন্ট। ঠিক আছে? সো এটা একটা ফাংশন। আমি এই ফাংশনটাকে বারবার এখানে কল করলাম। সো আমার কোন একটা পরিবর্তন হলে আমি এখানে লিখতে পারব। একই আউটপুট। বাট আমরা এই একই আউটপুটটা একটু ডিফারেন্ট ভাবে আসছে। আমি এখানে বিআর টা দিয়ে দিলেই আউটপুট ঠিক হয়ে যাবে। সো এই ঠিক আছে? সো আমাকে হচ্ছে সেইম আউটপুটটাই দিছে বাট আমি ফাংশনে লিখছি এটা। সো আমি ফাংশন বুঝলাম। আমি বুঝলাম কিভাবে কন্ট্রোল ফ্লো কাজ করে, কিভাবে অ্যারে কাজ করে এবং হচ্ছে ভেরিয়েবল কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা বোঝার ট্রাই করলাম। আমি খুব ফাস্টার যাচ্ছি কারণ আজকে আপনাদের এতগুলো শিখানোর আমার আসলে উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে পুরো জিনিস সম্পর্কে একটা আইডিয়া দেয়া যাতে আপনারা আ ইন্সপায়ার হন, আপনারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে অনুপ্রেরণা পান আরকি। তো আ আমাদের ফাংশন নিয়ে দেখা হলো। ফাংশনের পরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কল ব্যাক ফাংশন। এখন এই কল ব্যাক ফাংশন আসলে কাকে বলে, হ্যাঁ?
আমি তো ফাংশন বুঝলাম। ওকে? আমি ফাংশনটা আবার একটু ফাংশন দেই। লাইক হচ্ছে ধরেন ফাংশন সাম। এখন আমি এখানে বলতে পারি যে ইন্টিজার ডলার ভ্যালু 1 ভ্যালু 2 এবং হচ্ছে আমি কি করলাম? আমি রিটার্ন করলাম এই দুটোর যোগফল। এখন আমি যেকোনো যোগ করতে গেলে আমি এটাকে ব্যবহার করতে পারি যে ইকো সাম 1 and 2 তার মানে আমার রেজাল্ট হওয়া উচিত 3 রেজাল্ট 3 আমি এখানে যদি দেই 10 প্লাস 2 এখানে অ্যান্সার হওয়া উচিত 12 তার মানে আমার ফাংশনটা কাজ করতেছে। এটা হচ্ছে নরমাল ফাংশন। এখন কল ব্যাক ফাংশন তাহলে কি? এখন কল ব্যাক ফাংশন আসলে আমি আরেকটা ফাংশনের উদাহরণ দিয়ে দেখাবো। সো আমি এখানে একটা ফাংশন লিখব যে ফাংশন আ ট্যাগ, হ্যাঁ? এখন এখানে যখন ট্যাগ দিব, এরপর হচ্ছে আমি এই ট্যাগটা দিয়ে এখানে শেষ করব। এবার আমি যদি এখানে ইকো দেই, লাইক ধরেন আমি h1 দেব। এই যে h1 দিলাম, ঠিক আছে? h1 দিলাম, hello world টা হচ্ছে h1 ট্যাগ দিয়ে ও মোটা করে দেখানোর কথা এখানে। h1 ট্যাগ দিয়ে ও মোটা করে দেখানোর কথা। সো এটা একটা নরমাল ফাংশন। নরমাল ফাংশনে আমি কাজটা এভাবে করতে পারি। সমস্যা হলো এই যে কনটেন্ট, এই কনটেন্টটা আমি একবার এখানে প্লেইন টেক্সট লিখে দিছি। রাইট? এই যে আমি এখানে ট্যাগ দিয়ে এখানে কি করলাম? একটা প্লেইন টেক্সট আমি কনটেন্টে পাঠিয়েছি। সো এই কনটেন্ট hello world এর আগে এবং পরে ট্যাগ দিয়ে হচ্ছে ও আ এনক্যাপসুলেট করে দিছে। এখন অলওয়েজ আপনার সব কাজে এই রকমের হচ্ছে প্লেইন টেক্সট পাঠাতে হয়তোবা পারবেন না। আপনাকে এখানে কোনো একটা ক্যালকুলেশন করে টেক্সট রিটার্ন করতে হবে। সো এই জাতীয় যদি সিনারিও আসে, তখন আপনি আসলে এভাবে প্লেইন টেক্সট না দিয়ে বেটার হচ্ছে আপনি সেখানে কল ব্যাক ফাংশন দিতে পারেন। এই যে আমার ট্যাগ হলো, সো ট্যাগটার নাম দিয়ে দিলাম ট্যাগ এক্স। এখন এই ট্যাগটা কাজ করবে না। আমরা এখন আরেকটা ফাংশন লিখবো যেখানে কল ব্যাক ব্যবহার করব। সো ফাংশন ট্যাগ তারপর হচ্ছে ধরেন আমি দিলাম স্ট্রিং ডলার ট্যাগ এবার হচ্ছে কলেবল নামে একটা টাইপ আছে সেখানে আমি বলে দিলাম যে আপনার কনটেন্ট। ঠিক আছে? কলেবল কনটেন্ট। এখন এখানে আমরা কি করব? রিটার্ন এইটা করে দিলাম। সো এটার ফলে যেটা হলো আমার এইটা এভাবে আর কাজ করবে না। আমাকে এটা যদি পাস করতে হয় আগের মতো করে আমি এটাতে পাস করব না। এইটা কাজ করবে আমি যদি ট্যাগ এক্স দেই। ট্যাগ এক্স দিলাম। এখন আমি দিলাম আগের মতো হেলো ওয়ার্ল্ডই আসছে। কিন্তু আমি যদি এখানে এখন কল ব্যাক পাস করি, কল ব্যাক কিভাবে পাস করতে পারবো? ফাংশন এর ভিতরে গিয়ে এই ফাংশনের ভিতরে আমি এখন যেকোনো কাজ করতে পারি। আমি করতে পারি যে ডলার নেম ইকুয়াল টু হচ্ছে জন ডো অ্যান্ড হচ্ছে আচ্ছা ডলার নেম না, ডলার হচ্ছে ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডো এবং রিটার্ন করবে হচ্ছে হ্যালো ফার্স্ট নেম লাস্ট নেম জন ডো। সো এখন ও আসলে এখানে h1 এ দেখাবে এই পুরো হ্যালো জন ডো লেখাটাকে হচ্ছে h1 করে দেখাবে। দেখি? সরি কি হলো? So কি বলছে? Unprotected object class closure cannot be converted to string. ডলার টেক্সট ও সরি ওটা ঠিকই আছে। তো ওটা ঠিক আছে। আমরা এখন ট্যাগ এক্স দেয়া তো এটা ট্যাগ দিলেই হবে। সো এখন ও জন্ডটা এখানে প্রিন্ট করবে। হ্যালো জন্ড, ঠিক আছে? সো জন্ডটা হচ্ছে এখানে প্রিন্ট করছে। সো দেখেন আমি কিন্তু এখানে ডিরেক্টলি কোনো স্ট্রিং পাস করি নাই। আমি একটা ফাংশন পাস করছি যে মূলত স্ট্রিং রিটার্ন করে। যার ফলে এ যে স্ট্রিংটাই পাঠাবে সেই স্ট্রিংটার আগে পরে সে হচ্ছে আসলে ট্যাগ দিয়ে দেবে। এখন আমি যদি এখানে ধরেন আমি দিতাম আ ধরেন প্রি, হ্যাঁ? আমি প্রি করে দিলাম। হ্যাঁ? এই প্রি। তার মানে ওটাকে আসলে প্রি ট্যাগ এর ভিতরে নিয়ে নিয়েছে। দেখেন এই সুন্দরভাবে কোডের মতো করে দেখাচ্ছে। বা আমি যদি এখানে প্রি না দিয়ে হচ্ছে ধরেন আমি স্ট্রং দেই, স্ট্রং ওটাকে বোল্ড করে দেখাবে। এই জন্ডকে বোল্ড করে দেখাচ্ছে। এখন এখানে সুবিধা কি? আমি এখানে আমার কাস্টম কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। রাদার দ্যান এখানে আমি কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে পারতাম না। এখানে আমাকে ডিরেক্টলি টেক্সট পাঠাতে হতো। সো এইটা হচ্ছে কল ব্যাক ফাংশন। এখন কল ব্যাক ফাংশন আমি এখানে কি করলাম?
এই ট্যাগটাকে আমি হচ্ছে সেকেন্ড প্যারামিটার ডিরেক্টলি একটা অ্যানোনিমাস ফাংশন পাস করে দিলাম। ঠিক আছে? এইটা একটা ওয়ে। আমি কলব্যাক ফাংশনে এইভাবে অ্যানোনিমাস ফাংশন পাস করে দিতে পারি। অথবা আমি অ্যানোনিমাস ফাংশন পাস না করে আমি ধরেন এই ফাংশনটা আগে ডিক্লেয়ার করে দিতে পারি। লাইক হচ্ছে ধরেন আপনার ফাংশন কনটেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আমি এই পুরো লেখাটাকে এখান দিয়ে দেই। পুরো লেখাটাকে এখান দিলাম এবং এখানে আর আমি কল ব্যাক পাস করব না। মানে অ্যানোনিমাস ফাংশন পাস করব না। আমি এখানে ডিরেক্টলি ফাংশনের নামটা দিয়ে দেব কনটেন্ট। এটাও হচ্ছে কল ব্যাক এর একটা উদাহরণ। আমরা এইভাবেও কোনো একটা গ্লোবাল ফাংশনকে আমরা এইভাবে আপনার কল ব্যাক হিসেবে পাস করতে পারি। সো ও এখানে সেম আউটপুটটাই দেখাবে। এই সেম আউটপুটটাই দেখাচ্ছে। হ্যালো জন ডয়ে। ঠিক আছে? সো ও এখানেও সিমিলার আউটপুট দেখাচ্ছে। এখন আমরা যদি ক্লাস নিয়ে কাজ করতাম, তখন আমরা এইভাবে কলাবেল দিতে পারতাম। তো কলাবেলের ওই জায়গাটায় আমরা আগে একটু ক্লাস নিয়ে কাজ করার ট্রাই করি। আচ্ছা, উপরে এটা আমার দরকার নেই। ঠিক আছে? সো ধরেন আমি একটা ক্লাস লিখলাম। ক্লাস আ কনটেন্ট পাবলিক ফাংশন কনটেন্ট মেক। ও মেক করবে এই যে পুরোটাকে এখানে দিয়ে দিলাম। সো আমার একটা ক্লাস হয়ে গেল। ঠিক আছে? এখানে একটা ক্লাস হয়ে গেল এবং ক্লাসে মেক। আমি যদি এই মেক ফাংশনটাকে কল ব্যাক হিসেবে পাঠাতে চাই, আমি চাইলে এখানে পাস করতে পারবো। যেমন এখানে আমার এই যে কনটেন্ট ফাংশনটা ছিল, ফাংশনটা বাদ দিয়ে দেই আপাতত। এখন এখানে আমি আগে হচ্ছে ক্লাসটার ইনস্ট্যান্স তৈরি করব। সো হচ্ছে কনটেন্ট ইকুয়াল টু নিউ কনটেন্ট। সো কনটেন্ট অবজেক্টটা আমার কনটেন্ট ভেরিয়েবলের ভিতরে রইলো। এখন আমি এখানে অ্যারে হিসেবে পাস করে দেব। অ্যারের প্রথমটা হবে হচ্ছে কনটেন্ট এবং সেকেন্ড হবে কোন ফাংশনটাকে কল করতে চাচ্ছি। এটাও একটা আপনার কলাবলের উদাহরণ। তার মানে এই কনটেন্ট অবজেক্টের মেককে আমরা পাস করতে চাচ্ছি। এখন আমি কনটেন্ট অবজেক্টটা আছে কনটেন্ট ভেরিয়েবলের ভিতরে এবং হচ্ছে আমি এর মেক ফাংশনটাকে কল করতে চাই। দেখি এটাও কাজ করে কিনা? দেখেন এটাও কাজ করতেছে। ঠিক আছে? সো এটা একটা আরেকটা উদাহরণ। ফাইনালি আরেকভাবে কাজ করানো যায়। সেটা হচ্ছে এই ক্লাসের এই মেথডটা যদি স্ট্যাটিক হইতো। তার মানে আমি যদি পাবলিক স্ট্যাটিক মেক দিতাম, তখন আমাকে এইভাবে আর কল করা লাগতো না। এটাকেও আমরা এখানে কল করতে পারতাম। তখন আমি ডিরেক্টলি ক্লাসের নাম দিয়ে দিতে পারি। লাইক হচ্ছে কনটেন্ট ক্লাস। এইভাবে দিয়ে দিতে পারি এবং সেও মূলত একই কাজ করবে। এই। সো এই সবগুলো ওয়েতে হচ্ছে কল ব্যাক ফাংশন আ কাজ করে। সো কল ব্যাকটা আমি তো ডিটেইল কেন দেখালাম? কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস এর যে আমরা অ্যাকশন হুক নিয়ে যে কাজ করব বা ওয়ার্ডপ্রেস এর যত জায়গায় আমরা কাজ করব, অলমোস্ট প্রত্যেকটা জায়গায় আমাদের কল ব্যাক এর কাজ আছে। সো আপনি কল ব্যাক যত ইন ডিটেইল বুঝবেন, তত হচ্ছে আপনি আসলে ওয়ার্ডপ্রেস এ ভালোভাবে কাজ করতে পারবেন। দেন আমি এখানে স্কোপ নিয়ে একটু দেখাবো। এখন আমি এতটুকু ধরে নিলাম যে আপনারা বুঝছেন। এখন সো আমি আবার সাম লিখি। সো ইন্টিজার A, integer B, সো রিটার্ন না করে এখানে আমি দেই রেজাল্ট এত। ফাইনালি হচ্ছে আমি রিটার্ন রেজাল্ট দিলাম। হ্যাঁ? এখন আমি ধরেন ইকো করলাম, ইকো সাম 5 প্লাস 10। 5 প্লাস 10 এর তো আউটপুট আসলে হবে 15। এটা আমরা জানি। এটায় কোনো ঝামেলা নাই। আমরা স্কোপ বোঝার ট্রাই করব। স্কোপ হচ্ছে এই যে ফাংশনের ভিতরে আমার একটা রেজাল্ট নামে যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটাকে যদি আমরা এখন এখানে অ্যাক্সেস করতে চাই, ইকো ডলার রেজাল্ট। দেখি হয় কিনা? পাচ্ছি না। কারণ হচ্ছে এইটা হচ্ছে আপনার লোকাল স্কোপে আছে। সো লোকাল স্কোপ হচ্ছে এইটাই ফাংশন, এই পুরো সিনারিটা হচ্ছে গ্লোবাল। এই পুরোটা হচ্ছে গ্লোবাল। কিন্তু এই ফাংশনটার ভিতরে যদি আমি কল্পনা করি, এটা হচ্ছে লোকাল। যেমন ধরেন আপনার পুরোটা হচ্ছে বাংলাদেশ
কিন্তু আপনার পরিবারের ভিতরে যেটা ঘটতেছে সেটা হচ্ছে লোকাল। সো লোকালের অ্যাক্সেস বাহির থেকে করা যাবে না। কিন্তু বাহিরের অ্যাক্সেস লোকাল পাবে বা পাওয়ানো যেতে পারে। সো এই যে রেজাল্টটা আছে এটা হচ্ছে সাম যে আপনার ফাংশনটা আছে এই ফাংশনের লোকাল স্কোপে আছে। তার মানে আমি এটা বাহির থেকে গ্লোবাল স্কোপ থেকে এটাকে আমি কল করতে পারতেছি না। এখানে কি বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল। ও আসলে এই রেজাল্ট ভেরিয়েবলটাকে চিনতেছেই না। ওকে? তো এটা হচ্ছে একটা স্কোপ। এখন এই স্কোপের ক্ষেত্রে আমাদের আরেকটা টার্ম আছে যেটা আমরা কথা বলার ট্রাই করছি। সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। এখন যেমন আমরা এইটা অ্যাক্সেস করতে পারতেছি না। সিমিলারলি আমরা যদি এখন এইভাবে করতাম যে আ লাইক ডলার আ ডিফল্ট ইকুয়াল টু হচ্ছে আপনার 20 ১ মিনিট। সরি। হ্যাঁ, তো আমরা এখন এখানে একটা কি দিলাম, একটা ভেরিয়েবল লিখলাম সেটার নাম হচ্ছে 20। এখন এই 20 কে যদি আমরা এখানে এড করতে চাই যেমন রেজাল্ট, এখন আমি হচ্ছে আপনার রেজাল্ট এটা থাকলো। তো রেজাল্ট প্লাস A প্লাস B প্লাস রেজাল্ট মানে ডিফল্ট। ডিফল্ট যেটা থাকবে তার সাথে A প্লাস B যোগ হবে। ডিফল্ট, হ্যাঁ? এটা কাজ করে কিনা আমরা দেখি। এটাও কাজ করবে না। কি বলে আনডিফাইন্ড ভেরিয়েবল ডিফল্ট। কারণ এই যে লোকাল স্কোপ থেকে গ্লোবালকে ডিরেক্টলি অ্যাক্সেস করা যাচ্ছে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি এই ডিফল্ট ভেরিয়েবলটাকে ব্যবহার করতে চাই তখন হচ্ছে আমাকে গ্লোবাল কিওয়ার্ড দিয়ে ব্যবহার করতে হবে। এই যে সরি গ্লোবাল ডিফল্ট। এখন যদি আমি ব্যবহার করি তার মানে এই রেজাল্ট কত হওয়া উচিত? ১০ ৫ প্লাস ১০ ১৫ আর সাথে আছে ২০ মানে ২৫। দেখি তো এর কাজ করে কিনা? দেখেন কাজ করতেছে। তার মানে আমার গ্লোবালি যে ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করছি সেটাকে হচ্ছে আমি লোকাল স্কোপ থেকে চাইলে গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে পারি। সো এটা হচ্ছে স্কোপিং এবং হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের একটা উদাহরণ। এই গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্টটাও আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে লাগবে। আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করব, যেমন আমরা WDB নিয়ে যখন কাজ করব বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব তখন আমাদের ওয়ার্ডপ্রেসের যে আপনার গ্লোবাল ভেরিয়েবল আছে সেগুলোকে অ্যাক্সেস করতে হবে। সো এজন্য আমি আমার এই টপিকের ভিতরে হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলটাকে রাখছি। এরপর আমাদের আসলে ফাইল ইনক্লুড করতে হয় অনেক সময়। ঠিক আছে? ধরেন এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমি কাট করে নিয়ে আমি আরেকটা ফাইলের ভিতরে রাখলাম। লাইক হচ্ছে এই যে এর নাম দিলাম sum.php ওকে? এবং এটার ভিতরে হচ্ছে আমি এই যে সাম ফাংশনটাকে রেখে দিলাম। এখন এই সাম ফাংশনটাকে যদি আমি এখানে ব্যবহার করতে চাই, এখন কিন্তু এটা এখানে ব্যবহার করতে পারা যাবে না। দেখেন আনকট এরর কল টু আনডিফাইন্ড ফাংশন সাম। এই যে সরি এই যে আমার index.php আছে এর মধ্যে আমার সামকে চেনে না। কারণ আমি index.php কে কল করছি, সামকে কল করি নাই। সো সাম ব্যবহার করতে গেলে আমাকে এখন এটাকে ইনক্লুড করে নিতে হবে। ফাইল PHP এর ফাইল ইনক্লুড করতে হবে। সো PHP এর ফাইল বিভিন্নভাবে ইনক্লুড করা যায়। যেমন হচ্ছে আমি যদি লিখি include sum.php বাস আমার এই sum.php যে আছে কনটেন্ট আছে পুরোটা এখানে লোড হয়ে গেছে। এবার আমি হচ্ছে চাইলে এটাকে কল করতে পারি। দেখেন 35 লোড হয়ে গেছে। সো আমরা ইনক্লুড দিয়েও করতে পারি। সিমিলার আমি এটাকে হচ্ছে রিকোয়ার দিয়েও করতে পারি। যে রিকোয়ার একই জিনিস আসবে। এই ২ টির আলাদা, আলাদা পারপাস আছে। আমরা আপাতত এটা নিয়ে আলোচনা করব না। তাহলে ডিটেইল আলোচনা করতে হবে। এটা আসলে লেন্থি হয়ে যাবে আমাদের আজকের ক্লাসটা। সো আমি ফাইল ইনক্লুড করতে পারতেছি। ওকে? এবার আমরা আসলে ফাইল রিড রাইট নিয়ে কাজ করব। যেমন ধরেন আমার এই একটা ফাইল আছে। ফাইলের ভিতরে আছে hello world লেখা। ঠিক আছে? সো এই যে hello world লেখা আছে আমি এখন এই ফাইলটাকে হচ্ছে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমি যদি ফাইলটাকে অ্যাক্সেস করতে চাই, সো এটাকে আমি কিভাবে করব? ফাইল ইকুয়াল টু f ওপেন এবং আমি এখানে আসলে দিব হচ্ছে file.txt সো আমি এই ফাইলটা এখানে ওপেন করলাম। এরপর হচ্ছে যদি ফাইলটা আসলে পায় তাহলে আমি ফাইলের ভিতরকে লাইন রিড করব। একটা করে লাইন রিড করব আরকি। ১ম লাইনটা রিড করব। সেটাকে আমরা
এখানে দেখাই দেবো। আর যদি না পাই তাহলে আমরা হচ্ছে দেবো যে ফাইল আসলে ওপেন করতে পারে নাই। সো এখানে আমরা কি করলাম? আমরা এই ফাইলটাকে ওপেন করলাম। ঠিক আছে? এই ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করার পর ফাইলটি আছে এই ভেরিয়েবলের ভিতরে। যদি ফাইলটি পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা ফাইলের লাইনকে ১ম লাইনটাকে রিড করব এবং তারপর হচ্ছে ফাইলটাকে ওই লাইনটাকে প্রিন্ট করব এবং ফাইল যে ওপেন করছিলাম সেটাকে ক্লোজ করে দেব। ঠিক আছে? আর না পাওয়া গেলে তখন আমাদের বলব যে ফাইল ওপেন করতে পারে নাই। ওকে? তো আমি যদি এখন এটাকে রিড করি, তখন hello world আসছে। hello world কোথা থেকে আসছে? এই জায়গা থেকে আসছে। সো hello world from interactive here দেখি তো এখানে আসে কিনা? এই hello world from interactive care সো আমি এই ফাইলটাকে রিড করতে পারলাম। আমি যদি ফাইলের নামটা ভুল দেই তাহলে কি হয়? ধরেন ফাইলস এটা এরর দিছে। এটা হচ্ছে ওয়ার্নিং। এটাকে অফ করে দেয়া যায়। আর এছাড়া আমাকে এরর ওপেনিং ফাইল ওপেন করতে পারে না কারণ এই ফাইলটা নাই। ওকে? সো আমরা ফাইল ওপেন করলাম। এছাড়া আমি চাইলে আসলে ফাইলকে রাইটও করতে পারি। ওকে? সো আমরা w দিলাম। ড এটা হচ্ছে মোড। আচ্ছা এখানে যখন ফাইলটা ওপেন করছি, আমি যখন R দিছি দ্যাটস মিন হচ্ছে এই ফাইলটাকে আমি শুধু রিড করার জন্য ওপেন করছি। আমি এখন ফাইলটাকে রাইট করতে পারব না। এখন যদি আমি ফাইলকে রাইট করতে চাই তখন w দিলে ফাইলটাকে আসলে রাইট করা যাবে। ঠিক আছে? সো আমি যদি ফাইলটাকে এখন রাইট করি, এই যে আপনার ফাইল রাইট কি হলো? hello world না দিয়ে আমি এখন দেব যে hello Mars হ্যাঁ? hello Mars দিলাম এবং ফাইনালি আপনার আরেকটা দেব hello Venus এবং এখন হচ্ছে F ক্লোজ করে দেব ফাইল। আমি ফাইলটাকে ক্লোজ করে দিলাম। তো এখন যদি আমি এখানে করি কোন আউটপুট আসবে না। কারণ আমি কোন আউটপুট দেই নাই। বাট এই যে ফাইল.txt এটা হচ্ছে ওই লেখাগুলো দিয়ে রিপ্লেস হয়ে গেছে। দেখেন হ্যালো মার্স, হ্যালো ভেনাস। এটা হচ্ছে আমি ফাইলকে রাইট করছি। সো আমাকে এই যে ওয়ার্ডপ্রেস কাজ করতে গেলে অনেক সময় এভাবে ফাইলের অ্যাক্সেস নিতে হবে এবং ফাইলকে রিড বা রাইট করতে হবে। আমরা এখানে বেসিক একটা ধারণা নিলাম যে আমাদের ফাইল রিড রাইট অপারেশনটা কিভাবে PHP তে করা যায়। ওকে? এবং ফাইনালি আমরা আসলে আ একটু এরর হ্যান্ডলিং নিয়ে কথা বলব। এইটাই আমাদের PHP তে আজকে শেষের দিকে। সো এরর হ্যান্ডলিং যেমন ধরেন আমি যদি কোনো একটা আ এরর নিয়ে কাজ করি। লাইক হচ্ছে ধরেন আমি আ ফাইল get contents files dot text ফেডাল খায় নাই। ওয়ার্নিং আচ্ছা আমি একটা নরমালি ধরেন একটা এরর থ্রো করি। ধরুন কোনো একটা এরর যদি থ্রো হয়। লাইক ধরেন ফাংশন sum so ডলার রেজাল্ট ইকুয়াল টু এত। এখন ইফ ডলার রেজাল্ট যদি লেস দ্যান 10 হয় তাহলে আমি একটা এরর পাঠাবো। থ্রো নিউ রেজাল্ট ইজ লেস দ্যান 10 ঠিক আছে? অন্যথায় রিটার্ন করলাম রেজাল্ট। সো এটা সুন্দরভাবে কাজ করবে। আমি যদি এখানে ইকো দেই যে 5, 6 11 এটা সুন্দরভাবে কাজ করছে। বাট আমি যদি এখানে দেই 5, 4 তার মানে 9 হবে। ও আসলে এখানে আর দিবে না, একটা এরর দিবে। ফ্যাটাল দিছে। আনকট এক্সেপশন রেজাল্ট ইজ লেস দ্যান 10 এটা একটা এরর। এখন এই এররটা যে এখানে আসছে আমাদের আসলে এটা আউটপুটে দেখানো উচিত না। এখন আমাদেরকে এই এররটা হ্যান্ডেল করতে হবে। সো এই এররটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? এই ইকোটা আমরা ডিরেক্ট লিখে না দিয়ে আমরা ট্রাই কেসের মাধ্যমে এররটা হ্যান্ডেল করতে পারি। যে ট্রাই এরপর আমি লিখলাম ইকো সাম এত এবং ক্যাচ আমি দিলাম এক্সেপশন। এবার আমি ইকো করে দিলাম যে ইকো ডলার
ই ডট গেট মেসেজ। ওকে? সো এবারও আমার এখানে আসলে একটা এরর হবে। বাট এররটা এখন ডিরেক্টলি এভাবে এরর আকারে দেখাবে না, ওটা মেসেজ আকারে দেখাবে। কিভাবে? এই রেজাল্ট ইস লেস দ্যান 10। সো এররটাকে হ্যান্ডেল করলাম। আমরা ডিরেক্টলি ফ্যাটাল এরর না দিয়ে আমি এখানে একটা মিনিংফুল এরর দিলাম, বা আমি এখানে এররটাকে হ্যান্ডেল করে অন্য কিছুও করতে পারতাম। ঠিক আছে? আমি এররটাকে হ্যান্ডেল করে হয়তোবা এর সাথে আরো ডাটা যোগ করে, বিয়োগ করে বা অন্য কোনো কাজ করে তারপর এখানে দিয়ে দিতে পারতাম। আপনি যেকোনো কাজ এখানে করতে পারবেন। জাস্ট আপনি এররটাকে ধরতে পারলেন। যে এখানে একটা এরর হইছে এবং এরর হওয়ার পর আমি কি কাজ করতে চাচ্ছি সেটাও আমি প্রোগ্রামকে বলে দিলাম। তো এইটা হচ্ছে আমার মূলত এরর হ্যান্ডলিং। সো এবার আমরা একটু ওয়ার্ডপ্রেস এর দিকে আগাবো। আমরা যেটা ১ম এই আলাপ আলোচনা করলাম যে WordPress ডেভেলপমেন্ট শুরুর পূর্বে আমাকে আসলে PHP, MySQL এবং Nginx দরকার। সো PHP, MySQL এবং Nginx এইগুলো আপনি হচ্ছে আ আপনার সিস্টেমে যদি Windows চালান বা Linux চালান কিংবা Mac চালান, সেখানে আপনি একটা, একটা করে আলাদাভাবে ইনস্টল করতে পারেন। PHP কে আলাদাভাবে ইনস্টল করে নিতে পারেন, MySQL কে আলাদা ইনস্টল করতে পারেন, Nginx কে আলাদা ইনস্টল করতে পারেন। অথবা আপনারা Windows চালালে সেখানে WARM ব্যবহার করতে পারেন। আ আপনারা Linux এ হয়তোবা আ জ্যাম ব্যবহার করতে পারেন। বাট যারা Mac এবং Windows চালাচ্ছেন তাদের জন্য খুব সহজ একটা অপশন হচ্ছে হার্ড। Laravel হচ্ছে হার্ড নামে একটা আপনার টুল রেডি করছে। এটার নাম হচ্ছে Laravel HARD হার্ড। সো এই যে হার্ড, এটাই হচ্ছে আসলে PHP অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর পুরো টুল, মানে রেডি টু সেটআপ টুল দিয়ে দিছে। কোন ডিপেন্ডেন্সি নাই, 0 ডিপেন্ডেন্সি। সো আপনি জাস্ট ইনস্টল করবেন আর ব্যবহার করবেন। তো আমি মূলত ওখানে হার্ড ব্যবহার করতেছি। সো এটি হচ্ছে হার্ড, যেখানে ফ্রিতেই আপনি হচ্ছে আসলে এই পিএইচপি পুরো অ্যাপ্লিকেশন এখানে ডেভেলপ করতে পারবেন। এছাড়া আমি ডাটাবেজের জন্য, যেহেতু আমি ডাটাবেজ ব্যবহার করব, আমি এখানে ব্যবহার করতেছি হচ্ছে ডিবি ইঞ্জিন। সো ডিবি ইঞ্জিনটা ওপেন সোর্স এবং ফ্রি। আপনারা এটা ম্যাকের জন্য বা উইন্ডোজের জন্য পেয়ে যাবেন। ইভেন এটা লিনাক্সের জন্য আছে কিনা আমি সিউর না। বাট এগুলোর জন্য পেয়ে যাবেন। সেখানে আপনার প্রয়োজনীয় সমস্ত ডাটাবেস এখানে আ আপনি এড করে নিতে পারবেন। সো আমি এখানে ডিবি ইঞ্জিন এবং হার্ড ব্যবহার করতেছি আমার লোকাল এনভায়রনমেন্ট সেটআপ এর জন্য। এছাড়া আপনাকে WordPress লোকালি ইনস্টল করে নিতে হবে। এখন WordPress আপনি আসলে কোথায় পাবেন? WordPress মূলত আসলে WordPress ওয়েবসাইটেই পাবেন। WordPress ডাউনলোড লিখে Google এ সার্চ করলে আপনি হচ্ছে WordPress এর যে লেটেস্ট ভার্সন গুলো আছে সেটা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এই যে ডাউনলোডের অপশন, এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। সময় স্বল্পতার জন্য আমি এখান থেকে ডাউনলোড করলাম না। আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। আমার হচ্ছে এই যে WordPress এটা ডাউনলোড করা আছে। সো আমি এই WordPress টাকে আমি নিয়ে যাব। আমি এই WordPress টাকে নিয়ে আমি এখানে ব্যবহার করব। এখানে আমি আনজিপ করে নেই। ওকে, আনজিপ হচ্ছে। আচ্ছা, এর ভিতরে কি কারো কোনো কোয়েশ্চেন ছিল? আচ্ছা, সুপার গ্লোবালটা ভাই মিস হয় নাই। আমি আসলে রান টাইম এ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ওকে। আপনাদের এর ভিতরে কোনো কোয়েশ্চেন থাকলে মেসেজে কোয়েশ্চেন করতে পারেন। আমি এটা আনজিপ হওয়া পর্যন্ত ওয়েট করতেছি।
প্রায় শেষের দিকে। তো ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আমি এখানে নিয়ে আসলাম এবং এটার নামটাকে আমি রিনেম করে দিচ্ছি। আমি এর নাম দিলাম হচ্ছে ICWP। ঠিক আছে? সো ICWP নামে এটাকে আমি আ ই করলাম, নাম দিলাম। যেহেতু হার্ড ব্যবহার করতেছি, আমি হার্ডে এখানে এই যে ওপেন সাইটস এখানে গেলে হচ্ছে এখন এটা পাবো। ঠিক আছে? ICWP, এই যে ICWP আমি চাইলে এটাকে হচ্ছে এই যে HTTPS করে দিলাম। এখন এটাকে আমি ডোমেইনের মতো করে ট্রিট করতে পারবো। ঠিক আছে? তো এখন যদি আমি দেখি ICWP টেস্ট সাইট নট ফাউন্ড কেন? উম, 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 7.2 terminal site PHP settings হারটাকে আমি একটু স্টপ করে আবার ই করি। তো এখানে অন্যটা কারণ হতে পারে। একটু দেখে নেই ১ মিনিট। আচ্ছা, আমাদের এই ফোল্ডারের ভিতরে আবার হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস নামে আছে। সো এটাকে আমরা আসলে ওকে, এটাকে আমরা হচ্ছে WPIC নামে দিলাম। ওকে, আমার HTTPS হয়ে গেছে। এবার যদি আমি এখানে আসলে লিখি যে wpic.test সো আমার হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের গাইডলাইনটা আসছে। তো আমি ইংলিশ দিয়েই কন্টিনিউ করি। এরপর বলতেছে যে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার পাসওয়ার্ড এগুলো আসলে এখানে লাগবে। সো আমরা এখানে যাই। এখানে গিয়ে ডাটাবেজ ইনফরমেশন দেবো। সো ডাটাবেজ ইনফরমেশন দেওয়ার পূর্বে আমাকে একটু ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে এটার জন্য। ঠিক আছে? সো আমার তো ডাটাবেস এখানে ইনস্টল করা আছে। বাট আমি কোন ডাটাবেসটা এটার জন্য ব্যবহার করব সেটা আমি এখানে বলে দেবো আরকি। সো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলি। ফর MySQL এই লোকালে গিয়ে আমি হচ্ছে ক্রিয়েট ডাটাবেস এখানে লিখবো WPICDB। ঠিক আছে? সো আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। নাম কি WPICDB। কোনো টেবিল নাই। সো আমার ডাটাবেসের নাম হচ্ছে WPICDB। ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড নাই।
হোস্ট লোকাল হোস্ট এবং ডাটাবেসের প্রিফিক্স আমি ডব্লিউপি হিসেবেই দিলাম। জাস্ট এতটুকুই। আপনি ডাটাবেস ক্রিয়েট করে এই ইনফরমেশনটা দিয়ে দিবেন। এবার আমি যদি ইনস্টলেশন চালাই, এবার সাইটের নাম ICWP, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড সহজ দিয়ে দিলাম সিক্রেট। ওকে, সো আমি একটু ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আমার হচ্ছে সাইট রেডি। এবার যদি আমি লিখি অ্যাডমিন এবং সিক্রেট দিলাম, আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। সো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখন আমি যদি এটা আসলে পাবলিক ভিউটা দেখি, সো তখন এটা হচ্ছে পাবলিক ভিউ। আমরা এভাবে পাবলিক ভিউটা দেখতে পেলাম। ঠিক আছে? এই, তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে এই যে প্লাগইনের ভিতরে গেলে এখানে আপনি আসলে দুটো ডিফল্ট প্লাগইন পেয়ে যাচ্ছেন। সো আমাদের নিজেরই যদি কাস্টম কোনো প্লাগইন বানাতে চাই, তখন আসলে আমাকে কি করতে হবে সেটা আমরা আসলে এখানে দেখা ট্রাই করব। সো আমি একটা ছোট প্লাগইন ইনিশিয়েট করি। প্লাগইন ইনিশিয়েট করার পূর্বে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রজেক্টটাকে পিএইচপি স্টোর ওপেন করতে হবে। সো সিডি পিএইচপি স্টোর, এটার নাম ছিল হচ্ছে ডব্লিউপি। প্রজেক্ট এখানে ওপেন করে ফেললাম এবং এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেসের ফাইল মূলত এইভাবে থাকে, যেখানে ৩টা মেজর ফোল্ডার থাকে। একটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট আর ডব্লিউপি ইনক্লুডস। সো ডব্লিউপি ইনক্লুডস এর ভিতরে মূলত প্লাগইন থাকে, থিম থাকে। আমরা আজকে প্লাগইন নিয়ে কথা বলতেছি। আমাদের দুটো প্লাগইন দেখছি, মনে আছে? এই যে আমাদের এখানে হচ্ছে দুটো প্লাগইন। একটা হচ্ছে কি, এই যে একিসমেট এন্টি স্পাম স্পাম প্রোটেকশন, যেটা এটা হচ্ছে হ্যালোডলি। সো এই হ্যালোডলির মধ্যে হ্যালোর ভিতরে আছে হ্যালোডলি। ঠিক আছে? আর ওই প্লাগইনটা হচ্ছে এইটা। এখন আমরা যদি নতুন একটা প্লাগইন ইনিশিয়েট করতে চাই, তখন আমরা আসলে কি করব? আমরা এখানে রাইট ক্লিক করে আমরা ডিরেক্টরি তৈরি করব। ধরেন হ্যালো ওয়ার্ল্ড, অথবা আমাদের প্লাগইনের নাম দেব ICWP, এই নামেই দিলাম। ঠিক আছে? ICWP নামে দিলাম। এখন এর ভিতরে আমি একটা ফাইল নেব, যে কোনো ফাইল আমি নিতে পারি, যে কোনো নামে নিতে পারেন পিএসপি ফাইল। সো আমি আপাতত ইন্ডেক্স নামে নেই, index.php। সো index.php ভিতরে নিয়ে নিলাম এবং এখানে আমি মূলত প্লাগইন, আপাতত আমি যদি এখন এই জায়গাটায় গিয়ে রিফ্রেশ দেই, আমি আসলে কোনো প্লাগইন কিছু দেখব না, কারণ কোনো নতুন প্লাগইন এখানে আসে না। আমরা এখনো এটাকে যে প্লাগইন সেই হিসেবে ওয়ার্ডপ্রেসকে চিনেই নাই। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে মূলত এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইনের কিছু মেটা ইনফরমেশন বা এখানে আপনার ম্যানিফেস্টটা লিখতে হবে। সো ম্যানিফেস্টটা লেখার জন্য ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে কোনো একটা ফাইলে কমেন্টের ভিতরে হচ্ছে এই পুরো ইনফরমেশনটা দিয়ে দেয়া। লাইক যেমন প্লাগইন নেম ডব্লিউপি, আমরা নাম দিলাম আইসি ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এটা হচ্ছে প্লাগইনের নাম, যে নামে হচ্ছে ওয়ার্ডপ্রেস চিনবে। এরপর আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, এ প্লাগইন টু ম্যানেজ এ মনিটর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এটা না, এ প্লাগইন রান ডব্লিউপি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ঠিক আছে? সো ভার্সন দিলাম 1, অথর আপাতত অথর আমার নামটা দিয়ে দেই, বিন আজহার। ঠিক আছে? এরপর হচ্ছে অথর ইউআরআই দিলাম, যদি এটা আমার ওয়েবসাইট না, এটা হচ্ছে nahil.im। ঠিক আছে? আপনি লাইসেন্স এও দিতে পারেন যখন আসলে আপনি পাবলিকলি এটাকে করবেন, রিলিজ করবেন, তখন লাইসেন্স আন্ডারে নিয়ে আসতে হবে। সো এখন
যদি আমি এখানে দেই তাহলে দেখেন এই যে আইসি ওয়ার্ডপ্রেস ইন্টারেক্টিভ কেয়ার্স ওয়ার্ডপ্রেস এই লেখাটা আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা এখানে দিয়ে দিই, টেক্সট ডোমেইন নামে থাকে আইসিডব্লিউপি। ওকে, সো তার মানে আমি এখানে হচ্ছে এখন এই যে প্লাগইনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন প্লাগইনটা এখানে শো করতেছে কারণ ও এই ডিরেক্টরি ফাইলটাকে প্লাগইনের ফাইল হিসাবে কনসিডার করতেছে। এই আমি যদি এতটুকু লিখলেই হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনিশিয়েট হয়ে গেছে, আপনার প্লাগইনের ইনিশিয়ালাইজেশন কমপ্লিট। এখন আমি যদি এটাকে হচ্ছে আপনার অ্যাক্টিভেট করি, অ্যাক্টিভেট করলাম, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই প্লাগইন আসলে আমরা এই ওয়ার্ডপ্রেসের সাথে কাজ করতে পারবে। আর আমি চাইলে ডিঅ্যাক্টিভেট করলে প্লাগইনটা আছে বাট এখন আসলে আমরা সিস্টেমে কাজ করবে না। সো এই যে অ্যাক্টিভেট হইলো, এই অ্যাক্টিভেট হওয়ার সময় আমি একটা কোনো একটা কাজ করতে চাচ্ছি। ওকে, ধরেন আমি চাচ্ছি কি যখন অ্যাক্টিভেট হবে, আচ্ছা এক্সিট ডিরেক্টলি ই করে ফাইন এক্সিট করে দিলাম। এইটা মনে হচ্ছে এই ফাইলটা যদি কেউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে চায় তাকে আসলে অ্যাক্সেস করতে দিবে না। যাই হোক, এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যখন এই প্লাগইনটা কেউ অ্যাক্টিভেট করবে তখন আমি হচ্ছে এই যে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে কোনো একটা ফাইল রাইট করব যে প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে আমি এই ইভেন্টটাই কোনো একটা কিছু করতে যাচ্ছি। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাংশন নিলাম, ফাংশন অ্যাক্টিভেট আইসিডব্লিউপি। বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার ফাংশনগুলোর একটা প্রিফিক্স ব্যবহার করা। ঠিক আছে, আইসিডব্লিউপি অ্যাক্টিভেট। হ্যাঁ, সো অ্যাক্টিভেটের জায়গায় আমি বেশি কিছু করবো না, কারণ অনেক কিছু সাজেশন দিচ্ছে, আমি এগুলো না করে আমি জাস্ট করবো কি যে ফাইল পুট কন্টেন্ট, আমরা কি করবো ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আইসিডব্লিউপি অ্যাক্টিভেট ডট টিএক্সটির ভিতরে অ্যাক্টিভেটেড লেখাটা দেবো। সো অ্যাক্টিভেটেড লাগবে না, জাস্ট এটার ভিতরে আমি অ্যাক্টিভেটেড লেখাটা দেবো। ওকে, সো আমার এখন এটাকে যদি অ্যাক্টিভেট করি, এখন কিন্তু কাজ করবে না, আমি জাস্ট দেখানোর জন্য অ্যাক্টিভেট করি। আমার কোনো ফাইল রাইট হয় নাই, এই যে কন্টেন্ট পাথের ভিতরে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে কোনো ফাইল রাইট হয় নাই, কারণ আমি ফাংশন ডিক্লেয়ার করছি। ওই যে আমরা কল ব্যাক ফাংশন দেখাইছিলাম, আমি এটাকে হচ্ছে হুকে অ্যাকশন হুকে রেজিস্টার করাই নাই। ঠিক আছে, সো আমাকে যেটা করতে হবে এটাকে অ্যাকশন হুকে রেজিস্টার করতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, আমার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা হুক আছে যেটা নাম হচ্ছে রেজিস্টার অ্যাক্টিভেশন হুক। সো রেজিস্টার অ্যাক্টিভেশন হুকে আমাকে আসলে আন্ডারস্কোর ফাইল মানে যে ফাইলটা আছে সেই ফাইলের নামটা দিতে হবে, এই ফাইল। এরপর আমি এই যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটা নাম বলে দেব। আমরা কলব্যাক ফাংশনের বেশ কয়েকটা এক্সাম্পল দেখাইছি না, এরকম একটা এক্সাম্পল আমি দেখাইছিলাম মনে আছে, যেখানে হচ্ছে ফাংশন লিখে ফাংশন নামটা আমরা পাস করে দিছিলাম, অথবা ডিরেক্টলি এখানেই ফাংশন লিখে দিতে পারতাম। সো আমি এখানে ফাংশন নামটা পাস করলাম। এখন যেটা হবে, যখনই ওয়ার্ডপ্রেস প্লাগইন অ্যাক্টিভেট হবে, এই যে রেজিস্টার অ্যাক্টিভেশন হুক ও মূলত এই ফাংশনটাকে এক্সিকিউট করে দেবে। এই ফাংশন এক্সিকিউট করলে কি হবে, ও হচ্ছে এই যে icwp.txt এর ভিতরে অ্যাক্টিভেটেড লেখাটাকে হচ্ছে রাইট করবে। সো দেখি আসলে এটা কাজ করে কিনা, আমি আবার ডিঅ্যাক্টিভেট করি। এবার যদি আমি অ্যাক্টিভেট করি, এইটা কাজ করার কথা। এই দেখেন icwp.txt এখানে অ্যাক্টিভেটেড লেখা চলে আসছে। সো সিমিলারলি আমি ডিঅ্যাক্টিভেটের জন্য কাজ করতে পারি, যে যখন ডিঅ্যাক্টিভেট হবে তখন কোনো একটা কাজ করো। সো ফাংশন এই যে icwp ডিঅ্যাক্টিভেট, আমি ফাইল পুট কন্টেন্ট কি করলাম, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। সিমিলারলি আমাকে এটাকে রেজিস্টার করতে হবে, তো রেজিস্টার ডিঅ্যাক্টিভেশন হুক, ডিঅ্যাক্টিভেশন হুকে আমি এই ফাংশনটাকে বলে দিলাম। এখন যদি আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করি, দেখি তো এখানে কি আছে, এই যে ডিঅ্যাক্টিভেটেড লেখা হয়েছে। সো এখানে আপনি যে কাজ করবেন সেটাই করাতে পারবেন। লাইক ধরেন আপনি প্লাগইন যখন অ্যাক্টিভেট করবে তখন আপনি একটা টেবিল তৈরি করে ফেলতে চাচ্ছেন, অথবা প্লাগইন যখন ইনস্টল হবে তখন কোনো একটা এপিআই তে হিট করতে চাচ্ছেন, সবকিছু আপনি চাইলে ফাংশনের ভিতরে করতে পারবেন। আমি জাস্ট দেখালাম যে ফাংশনটা এক্সিকিউট হয়, এবং এইটা হচ্ছে একটা হুক, আমরা হুক নিয়ে কথা বলার কথা বলছি, এটা হচ্ছে একটা হুক। ওকে, সো আমার হচ্ছে প্লাগইন অ্যাক্টিভেট হলো, প্লাগইন ডিঅ্যাক্টিভেট হলো। এবার আমার যে প্লাগইনটা অ্যাক্টিভেট হয়েছে এখানে এর কোনো ভিজিবিলিটি নাই, অর্থাৎ আমি চাচ্ছি যখন প্লাগইনটা অ্যাক্টিভেট হবে তখন হচ্ছে এখানে কোনো একটা মেনু দেখাবে। ঠিক আছে, সো এই মেনুটা দেখার জন্য আমরা এখানে একটা মেনু তৈরি করব। সো আমাকে এখন একটা মেনু তৈরি করতে হবে। আমি নিচে হচ্ছে মেনুর জন্য কাজ করব। আইসিডব্লিউপি এডমিন মেনু। ওকে, সো আইসিডব্লিউপি সেটিংস ও নিজেই বানিয়ে নিয়ে দিছে কলব্যাক। আমরা কলব্যাকটা
এখানে একটা ফাংশন লিখে দেব, অথবা আমি কল ব্যাকে আসলে মেনু ফাংশনও করে দিতে পারি। তো এই সেটিংস পেজটা চলে আসলো। এরপর আমি এখানে আসলে একটা আইকন দেবো, যে আইকন দেখতে কেমন হবে। এরপর হচ্ছে আমি বললাম যে এটা আসলে ৩ নাম্বার পজিশনে দেখাবে। ঠিক আছে? সো আমি যদি এবার অ্যাক্টিভেট করি, আসলো না কেন? পেজ টাইটেল, ম্যানেজ অপশন। ও সরি, হ্যাঁ আসবে না, কারণ হচ্ছে আমি এটাকে রেজিস্টার করাই নাই। ঠিক আছে? এখন হচ্ছে আমাকে এটা রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। অ্যাড অ্যাকশনে মূলত অ্যাডমিন মেনু, অ্যাডমিন মেনু একটা অ্যাকশন আছে আপনার ওয়ার্ডপ্রেসে। সো অ্যাডমিন মেনু যখন রেন্ডার হবে তখন আমি চাচ্ছি যে এই যে ফাংশনটা আছে এটাকে হচ্ছে আপনার কল করবে। সো অ্যাডমিন মেনু যখন রেন্ডার হবে তখন এই ফাংশনটা কল করবে। সো আমি রিফ্রেশ দেই, ও রেন্ডার সময় কল করে ফেলবে। এই দেখেন, রেন্ডার সময় কল করে এই যে আইসিডব্লিউপি, এই যে আমি আইসিডব্লিউপি নাম দিয়েছিলাম টাইটেল, সে আইসিডব্লিউপি চলে আসছে। আমি যদি আইসিডব্লিউপিতে ক্লিক করি, দেখেন এই যে আমার আইসিডব্লিউপি সেটিং পেজ, যেটা আমি হচ্ছে এইটার ইকোতে দিয়ে দিছিলাম, মনে আছে? তো সেটা এখানে চলে আসছে। সো আমার এখানে মেনু হয়ে গেল। ওকে, আমি কিভাবে একটা মেনু এখানে অ্যাড করতে পারি সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা এই মেনুটার আন্ডারে সাবমেনু তৈরি করব। এখন তো আমার মেনু হয়েছে, কিন্তু এইরকম যদি মেনু দরকার হয়, এই যে এরকম মেনু, সেটা আমরা কিভাবে করব? তাহলে এখানে আমাদের লিখতে হবে অ্যাড সাবমেনু। সো এখানে কি করলাম? প্যারেন্টের স্ল্যাক, অর্থাৎ এই মেনুটার সাবমেনু, এর স্ল্যাক কি ছিল? এর স্ল্যাক ছিল আইসিডব্লিউপি সেটিংস। সো আমি প্যারেন্টের স্ল্যাক দিলাম আইসিডব্লিউপি সেটিংস, এটা পেজ টাইটেল, অর্থাৎ এই মেনু পেজে গেলে তখন কোন টাইটেলে দেখাবে সেটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার মেনু টাইটেল সেটিংস ক্যাপাবিলিটি দিয়ে দিলাম। আমরা মেনু সিলেক্ট দিলাম আইসিডব্লিউপি সেটিং। এই যে আপনার এই দুইটা সেমই রাখলাম, কারণ হচ্ছে যাতে মেনুটাকে বোঝা যায় আর কি, যে মানে প্রথম যে মেনুটা থাকবে সেটাই যেন আসলে এটার কলেবল অ্যাকশনটা হয় আর কি। ঠিক আছে? এবং এটার সাথে আমি একটা ফাংশন জুড়ে দেব। ও ওকে, এটা একই জিনিস দেখাবে, সো এটা আমরা এখন না রাখি। ওকে, সেটিংস, এটাকে আমি ক্রিয়েট করে দিলাম। সো এটা হচ্ছে একটা ক্রিয়েট। এখন আমি যদি অন্য জায়গায় যাই, এই দেখেন আমি এটার উপর মাউস পয়েন্টার নিলে এই যে আইসিডব্লিউপি লেখাটাও আসছে, আবার আমার এখানে ক্রিয়েট লেখাটাও আসছে। সো ক্রিয়েটের জন্য আমি আলাদা একটা কি বলে কলেবল ফাংশন দিয়ে দেবো আর কি। আইসিডব্লিউপি দেবো ক্রিয়েট পেজ।
যদি আমরা এটার ক্রিয়েট পেজে যাই, এখানে মিরর আছে, এখানে পোর্শনটা মিস। সো এই যে আইসিডব্লিউপি ক্রিয়েট পেজ। এখন আমরা এখানে ফর্ম তৈরি করব, ঠিক আছে? সো ফর্মটা তৈরি করার জন্য আমরা এখন কি করব? রেজাল্টের দরকার নেই, আমরা নরমালি দেই লেভেল হচ্ছে এন্টার নেম এবং হচ্ছে ও টাইপ টেক্সট নেম, নাম প্রিফিক্স দিয়ে দিলাম আইসিডব্লিউপি আন্ডারস্কোর নেম। ওকে, ও টাইপ সাবমিট নেম সিএমএম, সরি আইসিডব্লিউপি সাবমিট। ওকে, ভ্যালু ক্রিয়েট। ওকে, এটাকে আমরা একটা প্রাইমারি অ্যাকশন দিয়ে দেই প্লাস পিএইচপিটা একটা অ্যাড করে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি এখানে ফর্মটা দেখায় কিনা। এই দেখেন আমার এখানে ফর্ম দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমি ফর্মটা দেখতে পাচ্ছি। সো আমার দরকার হচ্ছে এই ফর্মটা যখন সাবমিট করব তখন হচ্ছে এই ফর্মটা আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে অপশন আছে অপশনের ভিতরে আমরা সেভ করে রাখবো, ঠিক আছে? সো আমরা ফর্মটা সাবমিট করলে আমার এখানেই আবার এটাকে প্রসেস করতে হবে। সো আমি প্রসেস করে দেই। এই যে ও আমাকে সাজেস্ট করছে যদি আইসিডব্লিউপি আপনার হয়, সাবমিট হয়, তাহলে এটাকে করে আপনার সেন্টেন্স করে রাখলো। রাখার পরে আমরা আসলে এটা ফাইল রাইট করব না। ফাইল রাইট না করে আমরা এটা হচ্ছে অপশনে রাখবো। সো আমি এখানে দিলাম যে অপশনস, দেখি অপশনস এর কোনো ডাটা এই নামে আছে কিনা। সো আইসিডব্লিউপি অপশন, গেট অপশন দিয়ে আমি মূলত দেখলাম যে আইসিডব্লিউপি অপশনস এ কিছু আছে কিনা। যদি থাকে তো ভালো, আর না থাকলে ও ডিফল্ট ডাটাটা পাঠাবে। তো ডিফল্ট কি পাঠাবে? একটা অ্যারে। সো এবার আমি কি করব? অপশনসে এই যে মাত্র যে নতুন নামটা আমি পাঠাইছি এটাকে আমি সেভ করে দেব। সেভ করে দিয়ে এবার আমি আপডেট অপশন, সরি আপডেট অপশনটাকে আপডেট করে দিলাম। এখন দেখি তো এটা কাজ করে কিনা। আমি এখন যদি নাহিদ দেই, এই যে নাহিদ সেভ হয়ে গেছে। আমি ডাটাবেজে দেখি, এই যে হচ্ছে ডব্লিউপি অপশনের শেষে গিয়ে আমার এই নামে একটা অপশন তৈরি হওয়ার কথা। দেখেন আইসি ডব্লিউপি নামে একটা অপশন তৈরি হয়েছে এবং এখানে নাহিদ রাখছে। আমি যদি আরো একটা ডাটা এখানে দেই, লাইক হচ্ছে হাসান, এই দেখেন আমার হচ্ছে এখানে রিফ্রেশ দেই এটাকে, দেখেন এই যে আমার নাহিদ এবং হাসান দুটো আলাদা ডাটা এখানে সেভ হয়ে গেছে। সো আমি এতটুকুর ভিতরে চেষ্টা করছি যে আপনার ওয়ার্ডপ্রেসের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। এরপর হচ্ছে আপনার কি বলে ওয়ার্ডপ্রেসের জন্য পিএইচপির কি কি বিষয় জানা দরকার সেটার জন্য, এবং হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন ইনিশিয়েট করে সেই প্লাগইনটা
বুটস্ট্র্যাপিং করা, সেখানে বেসিক কিছু ফিচার অ্যাড করা, যাতে হচ্ছে আমরা আসলে উদ্বুদ্ধ হই যে কিভাবে আসলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করা যায়, সেখানে আমরা কিভাবে আসলে কাজ করতে পারি এবং বিষয়টা আসলে কতটা ইজিয়ার সেই জিনিসটা আমরা দেখানো ট্রাই করছি। সো আমার টপিকে একটা জিনিস বাদ গেছিল, সেটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল। সো পিএইচপিতে এই রকমের অনেকগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে যেগুলো পিএইচপিতে ডলার আন্ডারস্কোর দিয়ে লেখে, লাইক এই রকমের, যে ডলার আন্ডারস্কোর লাইক পোস্ট, এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল। অর্থাৎ কোনো ফর্মে যখন কোনো পোস্টে ডাটা পাঠানো হয়, সেটা ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে ধরে। ডলার আন্ডারস্কোর গেট, যদি কোনো ফর্মে গেটে ডাটা পাঠায় তখন এটা সুপার গ্লোবাল গেট দিয়ে ধরে। এরকম সেশন আছে, ডলার আন্ডারস্কোর সেশন, যদি আপনি সেশনে কোনো ডাটা রাখেন সেটা সুপার গ্লোবাল ভেরিয়েবল থেকে ধরা যায়। তো পিএসপিতে কিছু ডিফাইন্ড সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে যেগুলো জাস্ট আপনি একটু সার্চ করলেই পেয়ে যাবেন, লাইক পোস্ট, গেট, সেশন, সার্ভার, এই ধরনের অনেকগুলো সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। জাস্ট 5-7টা আছে, দেখে নিলেই হবে আর কি। সো হচ্ছে কারণে আমি আগের টপিকে দেখাই না, যেহেতু এখানে আমি সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কাজ করব। এই যে আমরা এখানে যে ফর্মটা ছিল, এখানে পোস্ট মেথডে ডাটা পাঠাইছি এবং ইনপুটের নাম ছিল আইসিডব্লিউপি নেম। ঠিক তেমনি আমি এখানে আসলে কি বলে, এই যে পোস্টে ডাটাটা ধরছি আইসিডব্লিউপি নেম দিয়ে, অর্থাৎ সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে ডাটাটা রেখে দিছে, সেখান থেকে আমি ডাটাটা অ্যাক্সেস করতে পারছি। এই তো। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন কোশ্চেন করতে পারেন, আমি কোশ্চেনের জন্য উন্মুক্ত। তার আগে আমি একটু ইন্টারেক্টিভ কেয়ার্সকে বলবো তাদের হয়ে কোনো যদি কথা থাকে সেই কথা বলার জন্য। ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে কেউ আছেন? জি ভাইয়া। জি। আই থিংক আপনার স্ক্রিন শেয়ারটা অফ, তো মানে স্ক্রিন স্টাক হয়ে যাচ্ছিল। আচ্ছা, মানে পুরোটা কি বোঝা যায় না? না না ভাইয়া, ফুল টাইমে ছিল, জাস্ট লাস্টের দিকে হচ্ছে একটু স্টাক হয়ে গেছে। আচ্ছা, মানে ওই স্টাক হয়ে গেলে আমি ওখান থেকে হয়তো আবার, ই করতে পারি, আবার একটু বলে দিতে পারি কোন জায়গা থেকে, কেউ একটু হেল্প করবেন? পার্টিসিপেন্টস ভাইয়ার স্ক্রিনটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে যদি স্টাক হয়েছিল, যদি আপনারা কাইন্ডলি একটু মেনশন করতে পারেন। আনমিউট করে কথা বলতে পারেন কেউ একজন। তারপর আনমিউট করতে পারতেছে না। না ভাইয়া, কোনো স্টাক হয় নাই ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, তাহলে আসলে ঝামেলা নাই, যতটুকু হয়েছে ওটা আসলে একদম রিকভার। শেষের দিকে স্টাক হয়েছিল, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ওকে। সো আপু আমি আপনারা, আমি একটা প্রশ্ন করতে চাই নাহিদ ভাইকে। জি প্লিজ। নাহিদ ভাই, আমি পিএইচপি কিছুটা জানি, সেটা সামান্যই, বাট আপনি যে স্পিডে গেছেন, এই প্রতিটা ক্লাস কি এরকম স্পিডই হবে? না ভাইয়া, আসলে স্পিডে হবে না। মূলত ক্লাসগুলো আমি অনেকগুলো ক্লাসের জিনিস অল্প অল্প করে এখানে দেখাইছি। এই আমি যতটুকু কভার করছি, এটা যখন ক্লাসে হবে সেটা অন্ততপক্ষে আপনার 4 থেকে 5টা ক্লাসে হবে। আচ্ছা, তাহলে ধন্যবাদ। মানে তাহলে অবশ্যই আমরা মানে বোঝার কিছু অনেক, মানে আমাদের নিজেদেরই অনেকগুলো প্রশ্ন তৈরি হয়, বাট আমি আজকে ইন্টারাপ্ট করি না, কারণ আমি বুঝতে পারছি এটা আপনি একটা ওভারভিউ দিচ্ছেন। রাইট, এন্ড ওভারভিউ দিতে গেলে আসলে অনেক কিছু কভার করা লাগে। আমি শুধু মুখে বললে অনেক কিছু আপনারা দেখে বুঝতেন না বা এই মজাটা পেতেন না আর কি, যে আমি একটা প্লাগ ইন বানালাম। সো ওইটার জন্য আমি যতটুকু কভার করা লাগে অতটুকু কভার করছি, বাট আমি আজকে যতটুকু দেখাইছি এটা আসলে 5 থেকে 6টা ক্লাস লাগবে। জি, ধন্যবাদ। আমি আরেকটু যদি অ্যাড করি, আমি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি, আপনি ওখানে যে আউটলাইনটাও দেখতে পারেন। আমরা আমাদের কোর্সটা ক্যারিয়ার পাথটাকে একটু বিগিনার ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। আপনি চাইলে একটু চেক করে দেখতে পারেন। ইমরান হাসান ভাই, জি প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া। অন্য অন্য ওয়েবিনারে হয় কি শুধু মার্কেটিং করে আর কিছু মোটিভেশন দিয়ে শেষ করে দেয় সেশন, বাট আজকে আপনার ভালো লাগছে ভাই? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ। সো ভাই, এখন আমার একটু যদি ছিল, ট্রাই করেন তখন আমারও ভালো লাগবে। জি ভাই, আমার কোশ্চেন ছিল মানে আমি ব্যাচ ওয়ানে অলরেডি অ্যাডমিট হয়েছি। জি জি। তো আমি মানে শেখার পাশাপাশি একটা প্লাগইন ডেভেলপ করতেছি। প্লাগইনের বেসিক কাজ মাশাআল্লাহ। হলো, ধরেন আমি ইউআরএল দিব, এখানে গিয়ে ওই স্ক্রিনশট নিয়ে ওইটা ডাটাবেসে স্টোর করবে, দেন আরেকটা স্ক্রিনশটের সাথে কম্পেয়ার করবে। বেসিক্যালি ভিজুয়াল রেগ্রেশন টেস্টিং। জি জি। তো এটা তো সমস্যা হলো ভাই, আমার ওয়ার্ডপ্রেস ভিআইপি তে কাজ করতে হবে। তো ওইখানে ভাই একটা সাপোর্ট মানে
করতেছে না। নর্মাল ওয়ার্ডপ্রেস সাইডে কাজ করতেছে, বাট ভিআইপি এনভায়রনমেন্টে কাজ করতেছে না। তো এটার মূল রিজন হলো এখানে প্লেরাইট ইউজ করছি, তো তো এটা নোড জেএস এ করা। তো সিকিউরিটি পারপাসে ডাব্লিউপি কন্টেন্ট ইনক্লুড এই ফাইলগুলোর ভেতরে ওই নোড জেএস সাপোর্ট করে না। হ্যাঁ, তো আপনাকে আসলে এটা এভাবে ডেভেলপ করা যাবে না। এটা আসলে একটা ডিফারেন্ট কনটেক্সট এবং ডিফারেন্ট প্রবলেম। আপনাকে যেটা করতে হবে, আপনি একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ঠিকই বানাবেন, কিন্তু এই যে স্ক্রিনশটটা নিবেন বা স্ক্রিনশটটা কম্পেয়ার করবেন, এটা আপনাকে আলাদা একটা SaaS অ্যাপ্লিকেশন হিসেবে অন্য একটা জায়গায় হোস্ট করে রাখতে হবে। সো ওয়ার্ডপ্রেস প্লাগইন যেটা করবে, আপনি যে ইউআরএলটা দিবেন সেই ইউআরএলটা আপনি আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে পাঠাবেন, ও আসলে স্ক্রিনশট নিয়ে কম্পেয়ার করে ওয়ার্ডপ্রেসকে একটা রেসপন্স করে জানাবে যে এটা রেজাল্ট হচ্ছে এটা। আচ্ছা ভাই, আরেকটা জিনিস যেটা আমার একটু আগে আর কি মাথায় আসলো আপনার ক্লাস দেখে, ধরেন আমি যদি ফাইল পুট কন্টেন্ট দেয়া আমার নোড.js এর ফাইলগুলো আলাদা ডিরেক্টরিতে রাখি, যেমন মেইন ডিরেক্টরিতে, তো ওলাই না, সেক্ষেত্রে মানে কাজ করে? বিষয়টা হচ্ছে কি, আপনার ধরেন সব সার্ভারে তো নোড.js চলবে না, হুম, ঠিক হুম। আছে? সো আপনি সব সার্ভারে নোড.js রান করতে পারবেন না। আবার আপনার প্লাগইনটা ব্যবহার করার জন্য তাকে আসলে নোড.js রান করার ওই ঝামেলাটা নিতে হবে। এইটা আসলে ওয়ার্ডপ্রেসের যারা অডিয়েন্স তারা করবে না। সো আপনাকে পুরো জিনিসটা আসলে রেডি টু কুক টাইপের করতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস প্লাগইন দিবেন, কিন্তু আপনি থার্ড পার্টি একটা SaaS অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে হ্যান্ডেল করবেন। সো আপনার ধরেন ডিজিটাল ওশেন অথবা হচ্ছে AWS এ এই প্লাগইন মানে এই অ্যাপ্লিকেশনটা হোস্ট করা থাকবে। আপনার প্লাগইন ওই অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেট করবে। তার মানে মেইন কিন্তু লজিকটা আসলে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে লেখা থাকবে আরকি। দুইটা স্ক্রিনশট ভ্যালিডেট করার জন্য তো আমার জাভাস্ক্রিপ্ট দেয়াই লাগবে ভেতরে। হ্যাঁ, মানে সেই জাভাস্ক্রিপ্ট ২ টা স্ক্রিন ভ্যালিডেট কে করবে? সেটা আপনার ওই থার্ড পার্টি সার্ভিসটা করে দিবে, আপনি যেটা বানাবেন। তার মানে আমার ভ্যালিডেট করার জন্য নিজের আলাদা থার্ড পার্টি সার্ভিস হ্যাঁ, ক্রিয়েট হ্যাঁ, করা। হ্যাঁ। কারণ এখানে যে ডিপেন্ডেন্সি গুলো আছে, সেই ডিপেন্ডেন্সি গুলো আসলে আপনি এই প্লাগইনের ভিতরে দিয়ে রাখতে পারবেন না আরকি। কারণ আপনার ওয়ার্ডপ্রেস যেটা বললাম যে ওয়ার্ডপ্রেস তো চলে আসলে PHP তে। এখন আপনার আ মেজরিটি লোক মূলত শেয়ার্ড হোস্টিং ব্যবহার করে। সো ওই জায়গায় দেখা যায় আপনি নোড.js রান করতেই পারবেন না। ওখানে শুধু ডিফল্ট PHP দেয়া থাকে। PHP MySQL ইঞ্জিন। ওয়ার্ডপ্রেস বেসিকটা ভাই আরো প্রচুর সিকিউরিটি রিলেটেড, ঝামেলার জন্য সবকিছু করা যায় না আসলে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা ঝামেলা না, এটা আসলে সুবিধা। ওরা আসলে সিকিউরিটিটাকে খুব বেশ মাথায় রেখেই কাজ করে আরকি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমরান ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমাদের একটা মানে প্লাগইন তৈরি করছে যেটা ব্যাকএন্ড হচ্ছে পিএসপি তে, কিন্তু ফ্রন্ট এন্ডটা নেক্সট জেএস এ। এখন আমরা যখন সার্ভারে রান করছি তখন আমাদের লোড টাইমটা প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু যখন লোকালি করতেছি তখন কিন্তু আমাদের পেজ রেসপন্সিভ। ব্যাকএন্ড নেক্সট.js এ কিভাবে করছেন প্লাগইনে? ব্যাকএন্ড পিএসপি, না ফ্রন্ট মানে এন্ড নেক্সট ফ্রন্ট জেএস। এন্ড নেক্সট.js নাকি আপনার কি বলে রিঅ্যাক্ট? মানে রিয়েক্ট আছে তার সাথে নেক্সট জেএস, দুইটাই রিয়েক্ট এবং নেক্সট জেএস। এখন তাইলে আপনার এই প্লাগইনটা যখন সে ইসে চালাবে, ওর নাম কি, কোনো একটা সার্ভারে চালাবে, তখন সে নেক্সট.js সার্ভার কিভাবে রান করবে? সেটা আমাদের কোম্পানির তরফ থেকে আমাদের সার্ভার কিনে আসছে, আমরা সেখানে টেস্ট করতেছি। আমরা এখনো তো ওয়েবসাইট রান করি নাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য বলতেছি। এখন আচ্ছা। টাইমটা বেড়ে যাচ্ছে, লোড টাইম প্রচুর হিউজ চলে আসছে সার্ভারে। মানে আমরা বিভিন্ন এপিআই ক্রিয়েট করে দিচ্ছি, ধরুন আমরা ব্যাকএন্ড থেকে এপিআই দিচ্ছি, সেই এপিআই থেকে রানগুলো নিয়ে আসতেছে। হ্যাঁ, এখন এই যে হিট করতেছে আ মানে কোন আইপি থেকে করতেছে? আপনাদের সার্ভার থেকেই করতেছে নাকি থার্ড পার্টি কোথা থেকে আসতেছে হিটগুলা? আমাদের সার্ভার থেকে। তাইলে আপনাকে আসলে ওই রুট কজটা বের করতে হবে যে হিটটা আসলে কেন আসতেছে বা কোন জায়গা থেকে করতেছে। আপনি যদি ম্যানুয়ালি ক্লিক না করেন বা ম্যানুয়ালি কোনো ইন্টারেকশন না করেন, তাহলে তো আসলে এইভাবে রিকোয়েস্ট আসার কথা না। সো আপনাকে ওইটা একটু ডিবাগ করে দেখতে হবে যে আপনার রিকোয়েস্ট গুলো আসলে কোন জায়গা থেকে আসতেছে। আচ্ছা, আমাদের যে প্লাগইনটা দিয়েছি এটা আমরা ওয়ার্ডপ্রেসে পাঠিয়েছি অ্যাক্টিভ মানে তাদের অ্যাপ্রুভালের জন্য, কিন্তু আমাদের রিজেক্ট করেছে। এর কারণটা কি? এটা তো তারা রিজেক্ট অনেকগুলো কারণ আছে। এই যে আপনি এখানে ধরেন নেক্সট.js দিচ্ছেন, এইটা মানুষজন যখন ব্যবহার করবে সে কিভাবে ব্যবহার করবে? সেটার কোনো ওয়ে আছে? না, আমরা তো কোড দেখাবো না। আমাদের মানে কোম্পানি যেটা মোস্ট করা ছিল যে ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ কোড সবাই দেখে নেয়। যেমন পিএইচপি দিয়ে করলে পুরো কোডটা যখন প্লাগইন নামানো হয় সম্পূর্ণ কোড দেখে নেয়। হ্যাঁ, আমরা সেটা হচ্ছে করেন। সম্পূর্ণ কোডটা আমরা হাইড করব। এইজন্য আমরা মানে আমাদের কোম্পানির তরফ থেকে হচ্ছে এমন কিছু করতে হবে যাতে পিএইচপি থাকবে ব্যাকএন্ডে, কিন্তু ফ্রন্ট এন্ড কেউ যাতে বুঝতে না পারে। কোড আমরা করে দিব, কিন্তু কেউ যাতে কোডটা বুঝতে না হ্যাঁ, পারে সেটা নরমাল। সেটা আপনি নেক্সট.js এ না করে সেটা আপনার রিঅ্যাক্ট দিয়ে করেন। তখন সার্ভার রান করতে হবে না। রিঅ্যাক্ট এ হচ্ছে আপনার রিঅ্যাক্ট রাউটিং ব্যবহার করতে পারেন আরকি। বুঝতে পারছেন? নেক্সট.js চালানোর জন্য আপনাকে তো আসলে সার্ভার রান করে রাখতে হবে। সো হ্যাঁ, সেটা হ্যাঁ, আসলে বুঝতে পসিবল পারছি। না। বুঝতে জি, জি। পারছেন? হ্যাঁ। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আপনার যে এই পিএইচপি স্ট্রমের সফটওয়্যারটা এটা কি পেইড? এটা কি দেওয়া যাবে? এটা তো মানে পেইড। আপনি লিনাক্স চালাচ্ছেন? না, না, উইন্ডোজ। হ্যাঁ, এটা পেইড আরকি। এটা আপনি আসলে ব্যবহার করতে পারবেন না।
ওদের আসলে লাইসেন্সিং আছে। সো আপনি পিএইচপি সিস্টেম ব্যবহার না করে ভিএস কোড ব্যবহার করতে পারেন। ভিএস কোড বেশ ভালো। হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। জি, জি। আর কারো কোনো কোশ্চেন? ভাই এই কোর্স করতে কি রিয়াক্ট জানা প্রয়োজন, জানতে হবে? না ভাই, এই কোর্স করার জন্য হচ্ছে আপনাকে আসলে কি বলে পিএইচপি আর মাইসিকল জানতে হবে আরকি। ঠিক আছে? সো এছাড়া আপনারা যদি কেউ প্লাগইন ডেভেলপমেন্ট অলরেডি শুরু করেন, তারা চাইলে হচ্ছে এই আমার একটা প্লাগইন ডেভেলপমেন্টের উপর একটা ফ্রেমওয়ার্ক বানানো আছে, যেটা আপনার প্লাগইন ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আসলে 10 গুণ ফাস্টার করে দিবে আরকি। সো চাইলে আসলে এই ফ্রেমওয়ার্কটাও ব্যবহার করতে পারেন। এখানে আসলে সবকিছু আরো গুছিয়ে দেয়া আছে। সো এটা একটা এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে। আপনারা সেই ফ্রেমওয়ার্ক দিয়েও হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারেন, যেখানে আপনার আসলে ডেভেলপমেন্ট স্পিড বাড়াবে আরকি। সো আরো কারো কোনো কোয়েশ্চেন? আপনার পিএইচপি স্টর্মের বিকল্প লিনাক্সে কিছু আছে? এই যে VS কোড ব্যবহার করতে পারেন। VS কোডে হচ্ছে আপনার পিএইচপির ইন্টেলিসেন্স নামে মনে হয় একটা আছে আপনার এক্সটেনশন আছে। এইটা ব্যবহার করলে মোটামুটি আপনার পিএইচপির সমস্ত ডেভেলপমেন্ট ওটাই করতে পারবেন আরকি। সরি, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে দেখতে আমি কয়েকটা কোয়েশ্চেন এসেছে যে আমাদের প্রি রিকুইজিট কি এন্ড এভরিথিং এলস। আমি এটার জন্য একটা রিকোয়েস্ট করবো আমাদের সীমান্ত ভাই ফ্লোর নেওয়ার জন্য। সীমান্ত ভাই আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে একটু যদি কিছু বলতো। জি, থ্যাংক ইউ শিফা আপু, আমাকে কথা বলার সুযোগটা করে দেওয়ার জন্য। আই হোপ আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? জি জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ নাহিদ বিন আজহার ভাইকে, এত ইনসাইটফুল একটা ওয়েবিনার ইফেক্টিভ ওয়েতে আসলে উনি কন্ডাক্ট করেছেন, দ্যাটস ওয়াই। আর লার্নারদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনাদের ব্যস্ততম সময় থেকেও আপনারা এই সময়টুকু বের করে আমাদের এই ওয়েবিনারে জয়েন করেছেন। আশা করি ওয়েবিনারটা আপনাদের অনেক ভালো লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এতক্ষণ ছিলাম ওয়েবিনারে, শুনছিলাম খুব সুন্দর মুগ্ধ হয়ে। ভাই আসলে অনেক কিছু দেখাইছে এখানে। তো ভাই যেটা বললেন যে ভাই এখানে অনেক কিছু আসলে ওভারভিউ দেখাইছে, সো সবকিছু আসলে আমাদের কোর্সে থাকবে, বাট আমরা আরেকটু ব্রিফলি যাব। তো আমাদের এখানে কয়েকটা ক্লাস আসলে এই জিনিসগুলো আমরা দেখাবো। এখানে আমাদের কয়েকটা ক্লাস থাকবে এই জিনিসগুলোর উপরে। তো আমি যদি একটু কোর্স নিয়ে বলি, আমাদের যে কোর্সটা আছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, তো আমাদের এই কোর্সটা এই এপ্রিলের 21 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এই এপ্রিল 21 তারিখে আমরা কোর্সটা শুরু করে দেবো। আমাদের কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছে হাসিন হায়দার ভাই এবং সাইদুল সায়েম ভাই থাকছে কোর্সে। আর এছাড়াও হচ্ছে এই কোর্সে কি কি থাকতেছে যদি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। তো আমাদের বেসিক প্লাগইন ডেভেলপমেন্ট থেকে আসলে আমরা কোর্সটা শুরু করতেছি। এরপরে কন্ট্যাক্টিং ফ্রম প্লাগইন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, কুইক এলিমেন্টার উইজেস, গুটেনবার্গ বুক ডেভেলপমেন্ট, পপুলার প্লাগইন এক্সটেনশন ডেভেলপমেন্ট, প্লাগইন লাইসেন্সিং, মনিটাইজেশন, স্ট্র্যাটেজি এন্ড ডিস্ট্রিবিউশন, এসব পার্টগুলো আসলে আমাদের কোর্সে থাকতেছে। এছাড়া আমরা কি কি কভার করবো এই বিষয়গুলো যদি একটু সংক্ষেপে আমি বলার ট্রাই করি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বেসিক স্ট্রাকচার এন্ড হুকস, তারপরে প্লাগইন ইন ডেভেলপমেন্ট এন্ড এপিআই ইন্টিগ্রেশন, ডেটাবেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি, পারফরমেন্স অপটিমাইজেশন, গ্লোবাল মার্কেট প্লেসে প্লাগইন রিলিজ এন্ড মনিটাইজেশন স্ট্র্যাটেজি, সবকিছু আসলে আমাদের এই কোর্সেই থাকবে। কোর্সে আপনারা কি কি পাচ্ছেন? কোর্সে আপনারা লাইভ ক্লাস পাচ্ছেন, প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, এছাড়াও ডেইলি 2টা করে সাপোর্ট সেশন পাচ্ছেন, প্রজেক্ট বেসড লার্নিং পাচ্ছেন, রিয়েল লাইফ কেস স্ট্র্যাটেজি স্টাডি পাচ্ছেন, এছাড়াও প্রফেশনাল পোর্টফোলিও বিল্ডিং পাচ্ছেন এখানে, ইন্টারভিউ হ্যান্ডবুক পাচ্ছেন, উইকলি কুইজের সেগমেন্ট পাচ্ছেন এই কোর্সেই। সো আমাদের এই কোর্সটি 21 তারিখ থেকে শুরু হবে। কোর্স প্রাইস ছিল মাত্র 5,000 টাকা। আর এই মুহূর্তেও যারা আপনারা ওয়েবিনারে জয়েন করেছেন, আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের এই কোর্সে। তো আপনারা আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে। যারা কোর্সের এনরোলমেন্ট প্রসেস বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে আসলে কোনো কোশ্চেন যদি আপনাদের থাকে, আপনারা আমার নাম্বারে নক করতে পারেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এছাড়াও চাইলে আপনারা কলও করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। এমনিতেই আসলে অনেকক্ষণ আপনারা আছেন, তো আমি আর বেশি সময় নিব না। শিফা আপু, প্লিজ এখান থেকে আপনি বাকিটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে বলার জন্য। আই হোপ আমাদের লার্নার্সদের আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ওটাও সলভ হয়ে গেছে। এবং তাছাড়া আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনারা চাইলে এখন বলতে পারেন, অথবা আমরা হচ্ছে সীমান্ত ভাইয়ার নাম্বারটা ড্রপ করে দিব, আপনি সীমান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ইন দ্য মেইন টাইম আমাদের চ্যাট বক্সে কয়েকটা কোয়েশ্চেন এসেছে। এন্ড হ্যাঁ, ওয়েবিনার রেকর্ডিংটা পাওয়া যাবে। আমি ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটা লিংক দিয়ে দিয়েছি, কাইন্ডলি যদি ওটা একটু ফিল আপ করেন অ্যাটেন্ডেন্স ফর্মটা, তাহলে আপনারা ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবার আমাদের চ্যাট বক্সে একটু কয়েকটা কোয়েশ্চেন আছে। নাহিদ ভাই, আমরা তাহলে কোয়েশ্চেন্স গুলো নিয়ে নিই।
ভাই আপনার জন্য একটা কোয়েশ্চেন আছে যে আপনি ফ্রেমওয়ার্কটা একটু এখান প্লিজ হলে পসিবল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস দেয়ার এন্ড হাউ ইট উইল হেল্প আস। ভাইয়া আপনার ফ্রেমওয়ার্কটা একটু এখানে প্লিজ পসিবল হয়, হোয়াট আর দ্য আমি হচ্ছে এসে দিয়ে দিছি আর কি, চারটা দিয়ে দিছি। পার্টিসিপেন্টস আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আনমিউট করে একটু আস্ক করবেন। ক্লাসটার সম্ভাব্য ক্লাসের রুটিনটা যদি বলতেন, সপ্তাহে কবে কোন দিন ক্লাস হবে? আচ্ছা, আমি বলছি, আমি হচ্ছে আমি মাত্রই বলছিলাম যে আমাদের কোর্সটা শুরু হচ্ছে 21 তারিখ থেকে। আমরা 21 তারিখ থেকে কোর্সের সাপোর্ট সেশন স্টার্ট করে দিব। দেন হচ্ছে লাইভ ক্লাসটা শুরু হবে মে মাসের 2 তারিখ থেকে। সো সাপোর্ট সেশনের টাইমিংটা হচ্ছে প্রতিদিন থাকবে। এইটা প্রত্যেক দিন আপনি দুইবার করে পাবেন। একটা হচ্ছে সন্ধ্যা 7টায় থাকবে, আর একটা মেবি রাত 11টার দিকে আমরা রাখার ট্রাই করতেছি। বিকজ অফ আপনারা যারা কোর্সে আসবেন, আই হোপ সবাই আসলে কম বেশি জবের সাথে রিলেটেড, সো ফ্রি টাইমের একটা ব্যাপার থাকে। সো দ্যাটস ওয়াই আমরা দুটা টাইমে আসলে সাপোর্ট সেশন রাখতেছি। আর লাইভ ক্লাসের কথা যদি বলি, আমাদের ক্লাস ডেটটা 2 তারিখ থেকে শুরু হচ্ছে। এন্ড আমরা ট্রাই করতেছি, এখন পর্যন্ত আমাদের প্ল্যান আছে শনি সোম বুধবারে ক্লাস রাখার, যদি না আপনাদের এর থেকে কোনো কিছু অবজেকশন আছে আসে। তো আমরা সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস রাখতে পারি, শনি সোম বুধবারে, এবং সেটা রাত 9টা থেকে শুরু হবে। হ্যালো। আই হোপ আপনি ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা। সরি, ঠিক আছে, আমি শনিবারে একটা কনফ্লিক্ট হবে আর কি 9টা বাজে, এছাড়া অন্য 2 দিনের জন্য সমস্যা নাই। এইটার একটা সলিউশন আছে। আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস উইদিন 2 আওয়ার্স এর ভিতরে হচ্ছে রেকর্ডেড ভিডিওটা আপনাদের ড্যাশবোর্ডেই প্রোভাইড করা হয়। তো আপনি আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী ওটা আবার দেখতে পারতেছেন, এবং দেখে হচ্ছে গেট ব্যাক করার সুযোগটা পাচ্ছেন আপনি। তো আমাদের যেহেতু প্রত্যেকদিন সাপোর্ট সেশন হচ্ছে, তো আপনি আপনার যে প্রবলেমটা ফেস করবেন লাইভ ক্লাসের রেকর্ডিংসটা দেখে, সেটা সলিউশনের জন্য বা সলভের জন্য কিন্তু আপনি সাপোর্ট সেশনে জয়েন করে এটা সলভ করে ফেলতে পারতেছেন। তা আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন ব্যাপারটা, রাইট? জি, আমি ক্লিয়ার হয়েছি, কিন্তু লাইভ ক্লাসের বিকল্প রেকর্ডেড ক্লাস না, মানে লাইভ ক্লাসটা লাইভ ক্লাসই, এটা রেকর্ডেড ক্লাসটা অবভিয়াসলি, সাপোর্টের জন্যই। হ্যাঁ জি। এটা অবভিয়াসলি, বাট ব্যাপারটা হচ্ছে আপনি যেহেতু বলছিলেন যে কনফ্লিক্ট করতেছে আপনার, সো দ্যাটস ওয়াই আসলে আমি আপনাকে অল্টারনেটিভ একটা ওয়ে দেখাইলাম। না না, ব্যাপারটা হচ্ছে যে আমি আরেকটা কোর্সে অলরেডি আমি এনরোল হয়ে গেছি। হ্যাঁ, সেটা আমার এক্স্যাক্টলি শুক্রবার এবং শনিবার রাত 9টা থেকে শুরু হয়। তো জি জি। অলরেডি হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো এইটা, হ্যাঁ, জি ভাই। আসিফ রহমান ভাই কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। আসিফ ভাই আপনাকে শোনা এই যাচ্ছে। যে নাইন কি আছেন এখনো? একটু নিজেই আহ, develop জি, আছি ভাই। আসিফ ভাই আই প্রিজুম আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা একটু চ্যাট বক্সে ড্রপ করবেন, আমরা চ্যাট বক্স থেকে নিই। লার্নার্স আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আনমিউট করে কোয়েশ্চেনটা করবেন, সময় স্বল্পতার কারণে আমরা আর বেশি কোয়েশ্চেন নিতে পারছি না, তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি একটু কোয়েশ্চেনটা করে ফেলেন, কোয়েশ্চেনগুলো করে ফেলেন। নাহিদ ভাই কি থাকবেন আমাদের এই কোর্সে? কোনো ক্লাস নেবেন? না সরি, আমি নিচ্ছি না, বাট মানে আহ, এই ইন্ডাস্ট্রিতে যে এক্সপার্ট, বিশেষ করে হাসিন ভাই নিচ্ছে আর কি। আহ, মানে ভাইয়ের কাছ থেকে কোর্স করতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। ইনশাল্লাহ আপনারা এখানে আর ভালো শিখবেন। আর জি, আমি হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস দিয়ে দিয়েছি, আপনি ওখানে আমাদের ইনস্ট্রাক্টরের ডিটেলসও পেয়ে যাবেন, এবং তাছাড়াও আমাদের আউটলাইনটাও আপনি ওখানে পেয়ে যাবেন। নেক্সট প্লিজ কেউ একজন কোয়েশ্চেন করুন। আচ্ছা, আসিফ রহমান ভাই মনে হয় একটা কোশ্চেন করছেন যে আমার ফ্রেমওয়ার্কটা হচ্ছে গিটহাব থেকে একটু ডিসকাস করা পসিবল কিনা। আহ, আসিফ ভাই, আপনি হচ্ছে গিটহাবে একটা ইস্যু রেজ করতে পারেন, ওখানে কোনো একটা আপনি কি জানতে চাচ্ছেন সেটা নিয়ে ওখানে লিখলে আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো। সো ওখান থেকে ডিটেল পেয়ে যাবেন ইনশাল্লাহ। নাইলে হয়তো আপনার সাথে আমি মেইলে বা অন্য কোনো জায়গায় কন্ট্যাক্ট করে নেবো ইনশাল্লাহ।
আচ্ছা, আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আসসালামু আলাইকুম নাহিদ ভাই, জি শোনা যাচ্ছে কি আমাকে? জি শোনা যাচ্ছে। কে বলছেন? আসিফ ভাই? জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম নাহিদ ভাইকে। জি প্লিজ। হ্যালো, হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো নাহিদ ভাই। জি ভাই শুনতে পাচ্ছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হচ্ছে যে জালাল ভাই, আপনাকে যে শোনা আমি যাচ্ছে হচ্ছে না, কাইন্ডলি একটু জোরে বলবেন। হ্যালো জালাল ভাই শুনতে পাচ্ছেন? আহ জালাল ভাই, আপনার যদি নেটওয়ার্কে প্রবলেম হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু চ্যাট বক্সে ড্রপ করবেন আপনার কোয়েশ্চেনটা। সো তাহলে আর না কারো কোশ্চেন নাই আপু? আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন নেই। আমি যদি এখন একটু শেষ করার জন্য বলি, আমাদের ক্যারিয়ার পাথে আমাদের ডিটেলস গুলো আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে চ্যাট বক্সের মধ্যে, এবং আজকের ওয়েবিনারে রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। আপনারা গুগল অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করলে আপনাদের আজকের ওয়েবিনারে রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং তাছাড়াও আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ is currently rated at 5,000 টাকা। এবং তাছাড়াও আপনারা যদি সীমান্ত ভাষায় যোগাযোগ করেন তাহলে একটু ডিসকাউন্টের ব্যবস্থাও করা সম্ভব। এবং আপনারা এখানে প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, লাইভ ক্লাসেস পাচ্ছেন, এবং সাপোর্ট সেশনও পাচ্ছেন। সাপোর্ট সেশন গুলোতে আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকলে ওটা নিয়ে ডিসকাস করতে পারবেন। এবং আমাদের ক্যারিয়ার পাথটা আমরা প্রজেক্ট বেসড লার্নিং হিসাবে বেসিক্যালি ইয়ে ডিজাইন করেছি। এবং আপনারা এখানে প্রফেশনাল পোর্টফোলিও সহ ইন্টারভিউ হ্যান্ডবুকও পাবেন। আমাদের ইন্টারভিউর জন্য আমরা গাইডেন্স দিয়ে থাকি। এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের সবাইকে আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস গুলো, কাইন্ডলি চেক করবেন। এবং আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন জব প্লেসমেন্ট সাপোর্টও হবে। আমরা জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও দিয়ে থাকি আমাদের পার্টনার কোম্পানিদের সাথে। তো প্লিজ ডু চেক দ্যাট আউট। এবং আমাদের যদি আজকে আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আই প্রিজিউম উই ক্যান এন্ড ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাইয়া, আমাদেরকে এত ইনসাইটফুল এন্ড ইন ডেপথ একটা সেশন দেওয়ার জন্য। এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের জন্য আপনি আমাদের পিএইচপি যেভাবে এক্সপ্লেন করেছেন, ইট ওয়াজ ভেরি, তাও এত কম সময়ের মধ্যে, ইট ওয়াজ অল গ্রেট এন্ড ইট ওয়াজ ভেরি ইনসাইটফুল। আই হ্যাভ টু এগ্রি। থ্যাংক ইউ এগেন ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। জি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সবাইকে। আপনাদের পথ চলা সহজ হোক এবং আপনাদের এই কোর্সের জার্নিটা ফ্রুটফুল হোক আর কি, সেই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।